আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে জুডিশিয়ারি রেজাল্ট দিল, আলহামদুলিল্লাহ। একই সাথে খুব ভালো আসলে অনুভূতি আজকে, যাদেরকে একদম প্রিলি থেকে শুরু করে প্রিলি রিটেন বাইবাতে মোটামুটি গাইডলাইন দেওয়ার আমার সুযোগ হয়েছে। এখান থেকে 10+ আলহামদুলিল্লাহ সুপারিশপ্রাপ্ত। অনুভূতি আজকেরটা আমি যদি বলি, আমার একটা মিশ্র অনুভূতি। একদম যাদেরকে পড়িয়েছি, গাইডলাইন দিয়েছি, এখান থেকে আলহামদুলিল্লাহ অনেকে রিকমেন্ডেড হয়েছে, গুড নিউজ। পাশাপাশি হচ্ছে আমার আসলে খুব প্রিয় কয়েকজন মানুষ আসে নাই, এটা আসলে খুবই ব্যথিত হয়েছি। যাই হোক, আমি এই কথাগুলো ক্লাসের শুরুতে আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে 15তম রেজাল্ট দিয়ে দিয়েছে, মানে আপনারা 16তম অনগোয়িং। আমাদের 14th অলরেডি ক্লোজ করে দিয়েছে আমাদের গ্যাজেট দেওয়ার মাধ্যমে। 15th রেজাল্ট দেওয়ার মাধ্যমে মোটামুটি ওদের গ্যাজেটটা বাকি আছে। ওকে, আপনাদের পরীক্ষা নেওয়ার বিষয়ে আর কোনো কিছুই বাধা নেই। যে কোনো সময় আপনাদের সার্কুলার আসতে পারে। মিনির স্কুল থেকে আলহামদুলিল্লাহ এবার আমরা যাদেরকে গাইডলাইন দিয়েছি, যারা আমাদের সাথে ছিল, আমাদের পথ চলায় 10+ আলহামদুলিল্লাহ 10-এর অধিক এখনও পর্যন্ত আমরা 10 জনের খবর পেয়েছি। আরও সম্ভাবনাময় অনেকে আছে, হয়তোবা নিউজটা জানতে পারে নাই, অথবা যে কোনো কারণে হাইড করতেছে, হোয়াটএভার। আমরা আরও জানবো ইনশাল্লাহ। তো আমরা দৃঢ়ভাবে আশা রাখি এখানে এই ক্লাসে যারা সংযুক্ত আছেন আমাদের মিনিল স্কুলের সাথে, এখান থেকেও আগামী বছর আমাকে দেখতেছেন, পরবর্তীতে আমার ক্লাসটা শুনবেন, এখান থেকে আমরা ইনশাল্লাহ আগামী বছরও 16তমতে 10+ পাবো বলে আশা রাখছি, সহকর্মী হিসেবে পাবো। ঠিক আছে, তো ক্লাসগুলো একটা মনোযোগ দিয়ে করবেন। আপনাদের 16th ইজ অনগোয়িং, সময় বেশি নেই, অবহেলা করার সুযোগ নেই। আগামী বছর ঠিক এখানে যে যে নামগুলো বাঁচতেছে, আমিও তাদের নামের পাশে দেখতে চাই সহকারী জজ সুপারিশপ্রাপ্ত, খুব মন থেকে চাই, থাকি অথবা না থাকি, হোয়াটএভার। আশা করি সাথেই থাকবেন এবং প্রস্তুতি ভালো মতো নেবেন, কোনো প্রকার অবহেলা করা যাবে না। ঠিক আছে, অনেকে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন, একটু বরাবর মতো আমাকে অ্যাসিওর করবেন সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, আজকে আসলে খুব ভালো লাগার একটা দিন। ক্লাস নেওয়ার মোডেও নাই, তারপরেও শিডিউল ক্লাস হিসেবে নিতেই হয়। আমরাও তো পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, সেই হিসেবে নেওয়া। একটু জানাবেন সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। একজন খুব আশার কথা বলেছেন, 20+ হবে ভাইয়া, দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, খুব করে চাই এটা সংখ্যাটা বাড়ুক, সংখ্যাটা বছরের পর বছর সংখ্যাটা বাড়তে থাক, সেটা চাই। এটা আসলে যাদেরকে মোটামুটি পাশে পাওয়ার অথবা গাইডলাইন দেওয়ার সুযোগ, তাদের নামের পাশে সুপারিশপ্রাপ্ত দেখাটা আসলে আলাদা একটা বিষয়। সেটা প্রথমবারের মতো আমার এবার ফিল হচ্ছে, আসলে সেটাই অনন্য। ওকে, তো আপনারাও স্বপ্নের পথে দৃঢ়ভাবে এগিয়ে যান, পড়াশোনায় কোনো প্রকার অবহেলা করবেন না। আশা করি আহামরি কঠিন কিছু না, জাস্ট একটু লেগে থাকা, স্টিক টু ইউর প্ল্যান, ইনশাআল্লাহ ইউ মাস্ট বি সাকসেসড। ওকে, তো হোয়াটএভার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাহিত্য থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর পড়ব এবং বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনটা আমরা দেখব। আমাদের মনে হয় সিলেবাসে যে সাহিত্যগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা প্রায় শেষের দিকে আর 2টা ক্লাসে আমরা সাহিত্যটা শেষ করব বলে আশা রাখছি। এর বাইরে আমরা ভাষা আন্দোলন ভিত্তিক রচনা না, অ্যাকচুয়ালি এটা সাহিত্য, যা যা আসছে ওখান থেকে আমরা একটু দেখব। ব্যাকরণ সমাসের বাকি অংশ দেখবো। ফারুক হইছে, যাক আলহামদুলিল্লাহ। এখন আরেকটা খবর পেলাম, আমাদের বন্ধু এবং আমার সাথে আমার ব্যাচমেট ফারুক, ও রিকমেন্ডেড হয়েছে সামহাউ, সোশ্যাল মিডিয়াতে দেয় নাই, হয়তো বা অন্য কোনো পারপাসে, যাই হোক দিছে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে এর সংখ্যাটা বাড়তে থাকতেছে, হয়তো বা ক্লাস নিতে নিতে আরও বাড়বে। যাই হোক, আগামী বছরও আমি ঠিক এরকম একটা সময়ে আপনাদের রেজাল্ট দেখবো, জানবো, সেই প্রত্যাশা রাখছি। ওটাবার রচনা সম্পর্কে পরামর্শ দেবো একটু, কারণ এটা আসলে পরামর্শ দেওয়ারই বিষয়। কিভাবে লিখবেন, কোন রচনাগুলো দেখা উচিত, কোন আসপেক্টে দেখা উচিত অ্যাকচুয়ালি, সে বিষয়ে একটা গাইডলাইন দিব। আপনারা সেইভাবে প্রিপারেশনটা নিয়ে ফেলবেন। ঠিক আছে, রচনায় বিশেষ করে ইউনিক বিসিএস একটা বই আছে, এখন নেবেন না, কিছুদিন পর করে নেবেন। ঠিক আছে, যেটা লেটেস্ট আপডেট বের হয়, কারণ ডেটাগুলো আপনাদের ডেটা অ্যাকুরেসি লাগবে। ওকে, তারপরও আপনাদের মতো গুছিয়ে ফেলতে হবে। ইউনিক বিসিএস এর জন্য একটা বের হয়, ওটা 50 মার্কসের জন্য রচনা, কিন্তু আমাদের তো 20 মার্কসের রচনা থেকে আসে, সেই হিসেবে আমাদের প্রিপারেশন নিতে হবে। ওকে, হোয়াটএভার, অনেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদের জন্য দোয়া করবো, অবশ্যই আপনাদের থেকে, অবশ্যই মন থেকে দোয়া। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের সাহিত্য পাঠে যে সাহিত্যগুলো অনেক বেশি আমাদের সিলেবাসে দেওয়া হচ্ছে, ওখান থেকে আমি যদি একদম করে হলফ করে বলি, এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, এরকম উল্লেখযোগ্য কয়েকজন কবি আছে। ওখান থেকে প্রতি বছর
প্রশ্ন থাকেই। সেজন্য আমি আবারও বলছি, এরকম সাহিত্যগুলোর ক্ষেত্রে আমাদের একটু মনোযোগ সহকারে পড়তে হবে এবং এখানে ভুল করার কোনো চান্স রাখা যাবে না। হোয়াট এভার, আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা জন্ম মৃত্যুটা একটু দেখবো। 1861 থেকে 1841, ঠিক আছে, 80 বছর বেশি ছিলেন উনি। এই তার এই সুদীর্ঘ 80 বছরের জীবনে উনি বাংলা সাহিত্যকে এত বেশি সমৃদ্ধ করেছেন, এমন কোনো আসপেক্ট নেই যেখানে তিনি অবদান রাখেন নাই, এবং উনি প্রতিটা আসপেক্টে ওনার প্রতিটা লেখায় কোনো না কোনোভাবে আলোচিত এবং সমাদৃত, ঠিক আছে, যার কারণে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হোয়াটএভার, এরপর আমরা দেখব হচ্ছে উনি একাধারে ছিলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা বলা হয়, ওনাকে সব্যসাচী লেখক বলা হয়, কবি বলা হয়, নাট্যকার বলা হয়। আমি লিখছি না বোর্ডে এগুলা, কবিও উনি, ঠিক আছে, নাট্যকারও, উপন্যাসিকও, চিত্রশিল্পী, অভিনয় করেছিলেন। দেখেন, এত কিছু করার পরও ওনারা অভিনয় করার সময় পেয়েছেন। কাজী নজরুল ইসলামও একটা অভিনয় করেছিলেন। যারা আমার সাথে সংযুক্ত আছেন জানাবেন কাজী নজরুল ইসলাম কোন সিনেমায়, কোন মুভিতে অভিনয় করেছিলেন এবং সেটা কোন চরিত্রে। যারা সংযুক্ত আছেন আমাকে একটু জানাবেন কোন সিনেমায় অভিনয় কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি, আমরা একদম কোর ইনফরমেশনগুলো নিব। উনি 1861 সালে জন্মগ্রহণ করেন, আর বাকি জন্মস্থান এগুলো দরকার নেই। এরপর হচ্ছে উনি কয়েকটা পত্রিকা সম্পাদনা করেন, ওগুলো একটু আমরা দেখব। ওনাকে 2004 সালে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় 2য় স্থান প্রাপ্ত। 2004 সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির মধ্যে 2য় স্থান, ঠিক আছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির মধ্যে 2য় স্থান বিবিসি জরিপে। 2004 সালে বিবিসি জরিপে 2য় স্থান ওনাকে দেওয়া হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে। এবং আমরা যদি দেখি, এরপর উনি কয়েকটা পত্রিকা সম্পাদনা করেন, সাধনা, ভারতী, বঙ্গদর্শন। তথ্যবোধিনী, বিশেষ করে প্রথম যেগুলো আমরা রেফার করেছি ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, এরপর দেখবো ওনার আমরা শ্রেষ্ঠ কাব্য সংকলন, শ্রেষ্ঠ একটু ইনফরমেশন আমরা কাব্যভিত্তিক ইনফরমেশনে যাওয়ার আগে একটু জেনে নিচ্ছি। শ্রেষ্ঠ কাব্য সংকলন হচ্ছে সঞ্চয়িতা। যারা আমার সাথে সংযুক্ত আছেন তারা একটু জানাবেন সঞ্চিতা কার লেখা। সঞ্চিতা কার লেখা? সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একটু জানাবেন সঞ্চিতা কে লিখেছেন এবং কাকে উৎসর্গ করেছেন। একদম পিওরলি অ্যান্সার করেছেন। ওর নাম কি? স্বপ্নচোরা। ধ্রুব চলচ্চিত্র নারদ চরিত্রে, ঠিক আছে। চলচ্চিত্রের নাম ধ্রুব এবং ওনার ক্যারেক্টার নেম ছিল নারদ। গুড, ভেরি গুড। এভাবে আসলে আপনাদের পড়াটা উচিত, একটা পড়ার সময় আর একটা রিলেট করে মনে রাখতে হবে। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে এই যে হিন্দু মুসলমান মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ একটা রাখি বন্ধন উৎসবের, যেটা রাখি বন্ধন হয় বিশেষ করে হিন্দুরা বেশি সেলিব্রেট করে, এই রাখি বন্ধন অনুষ্ঠানটা ইন্ট্রোডিউস করেন হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। ওনার হাত ধরে এটা হয় রাখি বন্ধন অনুষ্ঠান। এটা রবিগুরু করে, ঠিক আছে। এরপর আরেকটা ইনফরমেশন আমরা জানবো পরীক্ষার আসার উপযোগী, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 1915 সালে উনি কি পান? একটা নাইটহুড বা স্যার উপাধি পান। দ্যাট মিনস তখন একটা উপাধি ছিল, উপাধি দেওয়া হতো স্যার সলিমুল্লাহ। আমরা পড়েছি যারা নাইট উপাধি পায় তাদের আগে স্যার বলা হতো, স্যার নবাব লতিফুল্লাহ, তবে অনেকেই এরকম নাম ধারণ করেছেন, অনেকে এই উপাধিটা পেয়েছেন। ঠিক তাদের পথ ধরেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কি পেয়েছেন? নাইট উপাধি পেয়েছেন, যেটা হচ্ছে নাইট উপাধি, স্যার বলা হতো ওদের নামের আগে। 1915 সালে উনি এটা পান। কত সালে পায়? 1915 সালে নাইটহুড বলা হতো এটাকে, নাইটহুড অর স্যার উপাধি। এটা পেয়েছিলেন 1915 উনি ব্রিটিশ সরকার কর্তৃক। এটা সাধারণত ব্রিটিশ সরকাররা দিত, ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছিল। পরবর্তীতে এটা মোস্ট ইন্টারেস্টিংলি এটা 1919 সালে, এর ঠিক 4 বছর পর রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন? এটা প্রত্যাহার প্রতিবাদে, একটা আন্দোলনের প্রতিবাদে, একটা হত্যাকাণ্ডের প্রতিবাদে এটা কি করেন? বর্জন করেন। সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। ব্রিটিশ সরকার একটা জালিয়ানওয়ালাবাগে
এই ইনফরমেশনটা একটু ইম্পর্টেন্ট। এই জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে ঠিক 1915 সালে যিনি তখন পেয়েছিলেন, এর 4 বছর পর 1919 সালে এটা কি করেন, এই নাইটহুড বা স্যার উপাধি যেটা উনি পেয়েছেন ব্রিটিশ গভর্নমেন্ট কর্তৃক, সেটা উনি বর্জন করেন দেশপ্রেমের তাগিদে। ওনার দেশেই এই ব্রিটিশ সরকার জালিয়ানওয়ালাবাগে একটা হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই হত্যাকাণ্ড, সেই অ্যাট্রোসিটির প্রতিবাদে উনি এই নাইট উপাধিটা কি করেন, বর্জন করেন। আপনাদের জানা জরুরি ঠিক কী কারণে নাইট উপাধি বর্জন করেছিলেন, কত সালে বর্জন করেছিলেন, কত সালে পেয়েছিলেন, কে এই নাইট উপাধি দেয়। 4টা প্রশ্নের উত্তর এখানে আপনারা জেনে যাবেন এবং সেটা অবশ্যই পারার মতো অ্যান্সার করতে হবে। এর আগে যেটা একটা কোয়েশ্চেন ছুড়ে দিয়েছিলাম আপনাদেরকে, মিনারা জাহান জানিয়েছেন সঞ্চিতা কাজী নজরুল ইসলামের লেখা, একদম কারেক্ট অ্যান্সার। আরও যারা জানিয়েছেন, ওকে, ভেরি গুড। এরপর আমরা দেখব হচ্ছে ওনার এই ইনফরমেশনটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখতে হবে ভালো মতো। এরপর আমরা দেখবো হচ্ছে উনি কতটি ছদ্মনাম। আমরা দেখেছি প্রতিটা লেখক কোনো না কোনো ছদ্মনামে লিখতেন তাদের জীবদ্দশায়। তাদের লেখনী কতগুলা ওনারা নিজের নামে না চালিয়ে অনেকে বোনের নামে। আমাদের এক জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা দেখেছিলাম উনি ওনার বোনের নামেই কি করেছিলেন, অনেক লেখা লিখেছিলেন। অনিলা দেবী ওনার বোন ছিল। এখন আপনারা আমাকে জানাবেন শরৎচন্দ্রের মোট কতটি ছদ্মনামে উনি লিখতেন, মোট কতটি ছদ্মনামে লিখতেন। আমরা এখানে দেখবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 9টি ছদ্মনামে লিখতেন। কয়টি? 9টি ছদ্মনামে লিখতেন। এবং এই 9টি ছদ্মনামের মধ্যে উল্লেখযোগ্য এবং আলোচিত জনপ্রিয় ছদ্মনাম হচ্ছে বানু সিংহ ঠাকুর। বানু সিংহ ঠাকুর, বানু সিংহ ঠাকুর। ওকে, এরপর যদি দেখি উনি অনেক উপাধি পদক পান, এগুলো ইম্পর্টেন্ট না, কারণ ডিলিট অনেক পেয়েছেন, অনেকে পেয়েছেন, আপনারা মনে রাখতে পারবেন না কে পেয়েছেন কে পাননি। ডক্টর অফ লিটারেচার যেটা বলা হয় ডিলিট 1913-এ উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পেয়েছেন। আবার বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি অনেকে ডিলিট দিয়েছেন 1936-এ। এটা ইম্পর্টেন্ট। কত সালে উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিলিট উপাধি পেয়েছেন? ডক্টর অফ লিটারেচার 1936। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পেয়েছেন উনি 1913-এ। ওকে, এটা একটু দেখে নিতে পারেন। ডিলিট পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1913, দাবি থেকে 1936। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি এখানে ওনার এখন যে ইনফরমেশনটা দেবো এটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওনার নামের আগে আমরা অনেকগুলা উপাধিতে পেয়ে ওনাকে অনেকে গুরুদেব বলেছেন, অনেকে কবিগুরু বলেছেন, অনেকে বিশ্বকবি বলেছেন। তো আমাদের জন্য ইম্পর্টেন্ট কবিগুরু কে দিয়েছেন, বিশ্বকবি কে দিয়েছেন এবং গুরুদেব কে দিয়েছেন। দিস ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু সি ইট। তো এটা হচ্ছে ওনাকে, আমি যদি প্রথমে বলি, ওনাকে বিশ্বকবি উপাধি দিয়েছেন বিশ্বকবি উপাধি দিয়েছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ঠিক আছে, এরপর যদি দেখি ওনাকে কবিগুরু কে দিয়েছেন? কীতিমোহন কবিগুরু। কীতিমোহন সেন। এরপর যদি দেখি আমরা ওনাকে গুরুদেব কে দিয়েছেন? গুরুদেব মহাত্মা গান্ধী। ওকে, তাহলে এই এতক্ষণ যা বললাম দ্যাটস অল অ্যাবাউট দ্য বেসিক ইনফরমেশন অ্যাবাউট রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের অবশ্যই এগুলো দেখতে হবে। তাহলে আমরা দেখলাম ডিলিট উপাধি ওনাকে উনি কলকাতা ইউনিভার্সিটি থেকে পায়, আরও অনেক ইউনিভার্সিটি পায়, দুটাই আমরা ইম্পর্টেন্ট হিসেবে দেখলাম। কলকাতা ইউনিভার্সিটি থেকে পায় হচ্ছে 1913 সালে, এটা 1934 সালে ওনাকে বিশ্বকবি উপাধি দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, কবিগুরু হচ্ছে কীতিমোহন সেন, গুরুদেব মহাত্মা গান্ধী। এবং দেখলাম 1915 সালে উনি কি পায়, ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড অথবা স্যার উপাধি পায়, এবং সেটা উনি জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919 সালে সেটা প্রত্যাহার করে। ঠিক আছে, এরপর যাবো আমরা ওনার আলোচিত ওনার প্রথম প্রকাশিত কবিতাটা আমরা দেখবো একটু। প্রথম
প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার। আমার সাথে যারা সংযুক্ত আছেন তারা জানাবেন হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? প্রথম প্রকাশিত কবিতার নাম কি একটু জানাবেন। এই 7টি অ্যান্সার দিয়েছেন, ভেরি গুড। কাব্যগ্রন্থ হচ্ছে, এটা হিন্দু মেলার উপর 13 বছর বয়সে, 13 বছর বয়সে। আর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। ঠিক আছে, এটা ভারত, এই কাব্যগ্রন্থের প্রায় কবিতা বলতে গেলে সব কবিতা ভারতী পত্রিকায়, যেটা উনি সম্পাদনা করেন, এই ভারতী পত্রিকায় কি হয়? প্রকাশিত হয়। এরপর যদি আমরা দেখি প্রথম প্রকাশিত নাটক, বাল্মীকি প্রতিভা। ঠিক আছে, অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন। এখানে আমাকে জানাবেন ওনার প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি। বাংলা সাহিত্যে বাল্মীকির অবদান কি? বাল্মীকি কি লিখেছেন? বাল্মীকি কি লিখেছেন আমাকে একটু জানাবেন। ঠিক আছে, বাল্মীকি নামটা আমরা কোথায় পেয়েছি এটা একটু জানাবেন। এরপর আমরা দেখব হচ্ছে উপন্যাস। এই প্রথম এগুলো জানতে হবে, বিশেষ করে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ওনাদের প্রথম অনেক কিছু আছে, সেজন্য এগুলো ইম্পর্টেন্ট। উনি টোটাল 12টি উপন্যাস লিখেন। বউ ঠাকুরানী হাট হচ্ছে ওনার প্রথম উপন্যাস। ঠিক আছে, এবং এটা উনি উৎসর্গ করেন হচ্ছে সুদামিনী দেবীকে। ওকে, এই হচ্ছে ওনার প্রথম রিলেটেড ইনফরমেশন, এগুলো মাথায় রাখলে হবে। এরপর যদি দেখি আমরা একটা যে ইনফরমেশনটা এখন প্রোভাইড করবো, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর বিজিএস এক্সামিনেশন। সেটা হচ্ছে উনি গীতাঞ্জলি কাব্য কখন, ওনার গীতাঞ্জলি কাব্য কখন প্রকাশিত হয়, সেটা ইংলিশে ট্রান্সলেট কখন করা হয়, উনি তার কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান, এবং সেই নোবেল পুরস্কারটা কত সালে শান্তিনিকেতন থেকে হারিয়ে যায়। পুরো 4টা প্রশ্ন। উনি গীতাঞ্জলি কখন পাবলিশ হয় ওনার লেখাটা, এবং গীতাঞ্জলি কখন সেটা ইংলিশে ট্রান্সলেট করা হয়, কোন শিরোনামে ট্রান্সলেট করা হয়, এবং সেটাকে ট্রান্সলেট করে, এবং তিনি কখন নোবেল পায়, এবং সেই নোবেলটা কখন চুরি হয়ে যায়। টোটাল ইনফরমেশনগুলো আমাদের লাগবে, আমাদের জানা দরকার। কারণ এটা যেহেতু গীতাঞ্জলি হয় 1900 কত সালে, 10 সালে সেটা কি হয়, প্রকাশ হয়। ওকে, এবং সেটা এটা অনুবাদ করা হয় সং, এদিকে আছে কি লাগবে, অফারিং না অফারিংস। ঠিক আছে, অফারিংস, সং অফারিংস। তো এটা হচ্ছে ট্রান্সলেট করে 1912 সালে কে, ডব্লিউ.বি. ইয়েটস। এটা হচ্ছে ইংলিশ একজন সাহিত্যিক, ডব্লিউ.বি. ইয়েটস। ও কি করে এটার অনুবাদ করে, এবং সেটা কোত্থেকে প্রকাশিত হয়, লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়। কোত্থেকে? ইংল্যান্ড থেকে। এটা কিন্তু উনি ছিলেন একজন আইরিশ রাইটার। উনি আইরিশ রাইটার, তবে এটা ইংল্যান্ড থেকে প্রকাশিত হয় 1912, এবং এই ডব্লিউ.বি. ইয়েটস সং অফারিংস নামে এটা কি করে অনুবাদ করে। এখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলা হয় উনি আসলে কিসের জন্য নোবেল পেয়েছেন, উনি কিন্তু গীতাঞ্জলির জন্য নোবেল পান নাই। অনেকে গীতাঞ্জলি ঠিক আছে এটা করেছে অনুবাদ, কিন্তু যিনি অনুদিত গ্রন্থ, এটার জন্য বেসিক্যালি রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, এটার জন্য, এই নামের জন্য দেয় নাই, এই নামটার জন্য ইংলিশে ট্রান্সলেট কৃত, যেহেতু মূল অথর হচ্ছে, অরিজিনাল অথর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেজন্য ওনাকে এটা দেওয়া হয়। ঠিক আছে, তবে এই সং অফারিংসটা পরেই এটা ইভালুয়েশন করে বেসিক্যালি ওনাকে নোবেল পুরস্কারটা দেওয়া হয়। ঠিক আছে, কত সালে দেওয়া হয়? 1913-এ। সালে। ঠিক আছে,
এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর এটাই নোবেল যখন পান, এটা হচ্ছে প্রথম ভারতীয় এবং সাহিত্যে একমাত্র নোবেল বাঙালি। ভারতীয়দের মধ্যে তখন তো এগুলো বাক হয় নাই, বাংলাদেশ ভারত পাকিস্তান বাক হয় নাই, প্রথম ভারতীয় এবং সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী বাঙালি, সাহিত্যের মধ্যে একমাত্র, এখনো সাহিত্য আর কেউ পায় না, একমাত্র বাঙালি। বাঙালিদের মধ্যে সাহিত্যে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি উনি নোবেল পেয়েছেন বাঙালিদের মধ্যে, বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে। এবং ভারতীয় হিসেবে উনি প্রথম নোবেল পেয়েছেন, সেটা 1913 সালে তার লিখিত গীতাঞ্জলির অনুদিত গ্রন্থ সং অফারিংসের জন্য। এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনাদের অবশ্যই অবশ্যই জানা লাগবে। এবং উনি যে নোবেল পেয়েছেন, এই নোবেলটা চুরি হয়ে যায় 2004 সালে। কত সালে? 2004 সালে শান্তিনিকেতন থেকে। কোত্থেকে? শান্তি নিকেতন থেকে। এই ইনফরমেশনগুলো অবশ্যই অবশ্যই জানা দরকার। এর আগের কোয়েশ্চেনের সব অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন, ভেরি গুড। রেবেকা সুলতানা জানাচ্ছেন লেখাটা আর একটু বড় করে লিখলে ভালো হয়। ঠিক আছে, আমি চেষ্টা করব একটু বড় লেখার জন্য। তবে আমি আবারও অনুরোধ রাখবো আপনাদের প্রতি যে যা বলছে একটু শোনার ট্রাই করবেন। ঠিক আছে, শুনলে অনেক সময় লেখা দেখতে হয় না, আমি লেখার সময় বললেই শুনলে আর হয়তো বা ইয়া হয় না। ঠিক আছে, অনেক কিছু লিখতে হয় আসলে, ইয়া হয় না। এরপর আমরা দেখবো ওনার প্রধান কাব্যগ্রন্থগুলা। কাব্যগ্রন্থ যদি বলি, ওনার টোটাল কাব্যগ্রন্থ যদি আমরা দেখি, এখানে ওনার কাব্যগ্রন্থ হচ্ছে 56। উনি টোটাল 56টি কাব্যগ্রন্থ লিখেছেন। এখানে অনেকগুলো কাব্যগ্রন্থ অনেক বেশি সমাদৃত এবং আলোচিত এবং জনপ্রিয় বাংলা সাহিত্যে। এবং এগুলো যেগুলো পরীক্ষা আসার উপযোগী, আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমটা যদি বলি, কবি কাহিনী, এটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, ওনার প্রথম প্রকাশিত, এটা প্রথম। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি সোনার তরী, এটাও এই সোনার তরী কাব্যগ্রন্থের একটা নাম কবিতা ছিল সোনার তরী, এটা মাত্রাবৃত্ত ছন্দে। তারপর যদি দেখি আমরা ওনার আলোচিত চিত্রা, বলাকা, পুরবী। এটা একটু ইম্পর্টেন্ট, একটা বিষয় জানতে হবে, আর্জেন্টিনার কবি, অনেকে আর্জেন্টিনা সাপোর্ট করেন হয়তো, ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন। আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন। ঠিক আছে, এখানে এই ভিক্টোরিয়া ওকাম্পো উনি বিজয় নামে অভিহিত করেন। কি নামে? বিজয়া। তাহলে পুরবী, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি আর্জেন্টিনার কবিকে উৎসর্গ করেন? ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন পুরবী। সেটা পুরবী কোন কবিকে উৎসর্গ করেন? আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পো। 22 প্রশ্ন আসতে পারে এবং বিগত সময়ে এসেছে, সেজন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা। এরপর হচ্ছে পুনশ্চ। আমি আরেকটা জিনিস বলে রাখি, রবীন্দ্রনাথের 5টি কাব্যগ্রন্থের নাম মুখস্থ রাখবেন, যেটা আপনার সহজ মনে হয় লিখিতের জন্য, আর প্রিলির জন্য ওভারঅল দেখতে হবে যেগুলো বলছি সেগুলা। এখানে এই পুনশ্চ কবিতার মাধ্যমে বেসিক্যালি উনি গদ্য রীতিতে, গদ্যের মাধ্যমে যে কবিতা লেখা যায়, আগে তো কবিতার কনসেপ্ট ছিল ছন্দে ছন্দে লিখতে হবে, একটা লাইনের পর আরেকটা লাইন অবশ্যই মিলতে হবে, এরকম ছন্দে লেখার একটা প্রবণতা, অথবা অবশ্যই কবিতাটা এরকম হওয়া উচিত, এরকম ছিল। তবে গদ্য রীতিতে অনেক সময় ছন্দের অমিল থাকলেও এটাকে বলা হয় গদ্য রীতি, গদ্য আকারে। উনি রবীন্দ্রনাথও এরকম গদ্য আকারে লিখেছিলেন, তবে পুনশ্চের মাধ্যমে বেসিক্যালি ওনার প্রথম সূচনা করেন গদ্য রীতিতে কবিতা লেখা। এই কাব্যগ্রন্থের মাধ্যমে গদ্য রীতিতে কবিতা লেখা ওনার সূচনা হয়েছিল এই পুনশ্চের মাধ্যমে। এবং এই পুনশ্চের একটা আলোচিত কবিতা হচ্ছে তীর্থযাত্রী। কি?
তীর্থযাত্রী, না দেখলে একটু শুনবেন, তীর্থযাত্রী যাত্রী, ঠিক আছে। এই পুনশ্চ কাব্যগ্রন্থ দিয়ে উনি বেসিক্যালি গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন। এই পুনশ্চের একটা কবিতার নাম হচ্ছে তীর্থযাত্রী। এই তীর্থযাত্রী হচ্ছে আমাদের টি.এস. ইলিয়ট, একজন ইংরেজি সাহিত্যিক। টি.এস. ইলিয়টের দ্য জার্নি অফ দ্য ম্যাগি কবিতার অনুদিত রূপ বলা হচ্ছে এটাকে। তীর্থযাত্রী হচ্ছে এটা অবশ্যই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দ্য জার্নি অফ ম্যাগি, টি.এস. ইলিয়ট। এটা মনে হয়, আমি যদি ভুল না করি, ইউএসএর একজন কবি, আমেরিকার একজন কবি, ইউএসএর একজন কবি। টি.এস. ইলিয়টের একটা কবিতা ছিল দ্য জার্নি অফ ম্যাগি। এই কবিতার অনুদিত রূপ হচ্ছে এই তীর্থযাত্রী কবিতা, এবং সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থে সেটা অ্যাড করা হয়। ওকে, এই বিষয়টা অবশ্যই ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় আমরা এখানে শেয়ার করব আপনাদেরকে কাব্যগ্রন্থের মধ্যে, সেটা হলো শেষ লেখা। শেষ লেখা, আমরা কোন এক ক্লাসে আমরা বলেছিলাম এই শেষ নিয়ে অনেক কনফিউশন। শেষ প্রশ্ন, শেষের পরিচয়, শেষের কবিতা, শেষ লেখা। তো এই চারটা ইয়াগুলা অবশ্যই জানা দরকার। যেমনটা আমি বলেছিলাম, এই শেষ লেখা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ, যা মৃত্যুর পরে প্রকাশিত হয়, শেষ কাব্যগ্রন্থ। শেষ লেখা, শেষ কাব্য গ্রন্থ, শুনবেন, শেষ কাব্যগ্রন্থ মৃত্যুর পর প্রকাশিত। ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে হবে, অবশ্যই জানা জরুরি। মৃত্যুর পর প্রকাশিত। শেষ নিয়ে ওনার শেষে, তাহলে দেখেন ওনার শেষের কবিতা হচ্ছে, আমরা দেখব কিছুক্ষণ পর, এটা রোমান্টিক একটা উপন্যাস। শেষের কবিতা বলা হয়ে থাকে, প্রত্যেক কবিতা এটার পড়া উচিত। তো শেষের কবিতা ওনার উপন্যাস, যদিও বা কবিতা নাম আছে, এটা রবীন্দ্রনাথের উপন্যাস। শেষ লেখা হচ্ছে ওনার শেষ কাব্যগ্রন্থ, যারা মৃত্যুর পর প্রকাশিত হয়। এরকম শেষ নিয়ে আছে শেষ প্রশ্ন এবং শেষের পরিচয়। শেষের পরিচয় এটা লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। শেষ প্রশ্ন এবং শেষের পরিচয়, এগুলো হচ্ছে শরতের উপন্যাস, আর শেষের কবিতা উপন্যাস। আর এটা হলো ওনার মৃত্যুর পর প্রকাশিত শেষ একটা কাব্যগ্রন্থের নাম। ঠিক আছে, এই হলো আমাদের গীতাঞ্জলিতে কিছুক্ষণ আগে বললাম। এই কাব্যগ্রন্থের জন্য বেসিক্যালি উনি কি পান, কাব্যগ্রন্থের জন্য কবিতা লিখেই উনি নোবেল পেয়েছেন। ঠিক আছে, বিরাট একটা ব্যাপার স্যাপার। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে ওনার, তাহলে এখান থেকে যে কাব্যগ্রন্থ আমরা দেখলাম, এখান থেকে আপনারা অবশ্যই 4-5টা মুখস্থ রাখবেন, জাস্ট বিকজ অফ রিটেন আসার জন্য, আর ইনফরমেশনগুলো থেকে হয়তো আসতে পারে, এবং প্রিলির জন্য ওভারঅল যা বললাম এগুলো ইম্পর্টেন্ট বেশি। এরপর দেখবো আমরা উপন্যাসগুলা। উনি উপন্যাস লিখেছেন টোটাল 12টি। কয়টি উপন্যাস লিখেছেন? 12টি। তারপর এর আগে লিখেছেন, আমরা দেখলাম 56 উনি কাব্যগ্রন্থ লিখেছেন। এই 12টি উপন্যাসের মধ্যে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা সেগুলো দেখার চেষ্টা করব। প্রথমে যদি কি করুণা, এটা হচ্ছে তার প্রথম তবে অসমাপ্ত উপন্যাস, সমাপ্ত করতে পারেননি। প্রথম লিখেছেন তবে অসমাপ্ত উপন্যাস। ঠিক আছে, এটা ভারতী পত্রিকায় প্রকাশ হয়, ভারতী পত্রিকায়। এরপর যদি দেখি আমরা নৌকাডুবি, সামাজিক উপন্যাস। তারপর যদি দেখি আমরা ঘরে বাইরে, ইম্পর্টেন্ট বেশি পরীক্ষায় আসছে এর আগে। ঘরে বাইরে কে লিখেছেন, হ্যাঁ, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, আরেকটা হচ্ছে কোন প্রেক্ষাপটে। ঘরে বাইরে ইতিপূর্বে অনেক পরীক্ষা আসছে, কোন প্রেক্ষাপটে ঘরে বাইরে রচিত, অথবা এটা কোন পত্রিকায়। তাহলে আমাদের ইনফরমেশনগুলো দেখতে হবে। এটা সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়, আমি শর্ট করে লিখছি, সবুজ পত্রে প্রকাশিত হয়, এবং এটা হচ্ছে স্বদেশী আন্দোলনের পটভূমিতে। অবশ্যই ইম্পর্টেন্ট। আমি আবারও বলেছি যে হিস্ট্রিক্যাল যে আমাদের ইনসিডেন্টগুলো রয়েছে, ঘটনাগুলো রয়েছে, ওগুলোর আলোকে কোনো লেখালেখি হলে ওগুলো ইম্পর্টেন্ট। স্বদেশী আন্দোলনের পটভূমি, না বুঝলে শুনে নেন, স্বদেশী আন্দোলনের পটভূমি। ওকে,
আরেকটা বিষয় হচ্ছে অনেকে লেখা বুঝতেছেন না, আবার অনেকেরই এখানে যারা সংযুক্ত আছেন অনেকের লেখারই হয়তো বা তাদের লেখা নিয়ে অনেকে স্যাটিসফাইড না। তাদেরকে আশার বাণী শোনাতে চাই যে আমার লেখা থেকে আপনারা অনুমান করতে পারেন লেখা অত বেশি সুন্দর না হলেও কিন্তু কি হওয়া যায়, সুপারিশপ্রাপ্ত হওয়া যায় অথবা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যায়। তো আপনাদের যেটা দরকার ইনফরমেশনগুলো জানা, একটু স্পষ্ট করে লেখার ট্রাই করা, ঠিক আছে? তো প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। হঠাৎ করে ইয়া করতে পারবেন, নিজের স্বকীয়তা যেটা লেখার ইনহারেন্ট স্ট্রাকচার তো চেঞ্জ করতে পারবেন না, একটু স্পষ্ট করার। হয়তো আমি দ্রুত লেখার কারণে অথবা বোর্ডে লেখার কারণে এরকম হচ্ছে, তবে একটু স্পষ্ট লিখলে সুন্দর না হলেও সমস্যা নাই, অনেকেই ইয়া হতে পারে। চতুরঙ্গ এটা সর্বশেষ উপন্যাস, ঠিক আছে? এরপর দেখেন এই চতুরঙ্গের সাথে একটা মিল রেখে 4 অধ্যায়, এটা দুইটা মিল আছে, 4 অধ্যায়, 4 চতুরঙ্গ, 4টা অঙ্গ এবং 4 অধ্যায়, এটা কিন্তু এভাবে মনে রাখতে পারেন। এটা হচ্ছে, এটা সর্বশেষ উপন্যাস, এটা হচ্ছে অসহযোগ আন্দোলনের পরবর্তী ঘটনার প্রেক্ষাপটে। অসহযোগ আন্দোলন হয়েছিল, এই অসহযোগ আন্দোলনের পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে, আর লিখছি না, পরবর্তী ঘটনা প্রবাহ নিয়েই বেসিক্যালি কি হয়, ওনার এই 4 অধ্যায় উপন্যাসটা লেখা হয়। চতুরঙ্গ সর্বশেষ উপন্যাস। আর গড়ে বাইরেটা ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষায় ইতিপূর্বে অনেকবার আসছে। এরপর আমরা দেখবো সংখ্যা জাতীয়গুলো লিখে, চতুরঙ্গ 4টা অঙ্গ, 4টা অধ্যায়, 2টা বোন, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের 2 বোন উপন্যাস। সংখ্যাবাচক দেখেন, 2 বোন যদি বলি, এটা ওনার উপন্যাস 2 বোন। এরপর যদি দেখি, আমরা প্রথমে পড়েছিলাম ওনার বউ ঠাকুরিন হাট, আমরা একটা দেখলাম, এটা বউ ঠাকুরিন হাট, চোখের বালি, বউ ঠাকুরিন হাট, হাট, চোখের বালি, শুনবেন, চোখের বালি, শেষের কবিতা, শেষের কবিতা উপন্যাসের, এটা যদি বা নামের, আবারও বলছি নামে কবিতা কিন্তু উপন্যাস। এই কবিতার 2টো উক্তি রয়েছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আপনার জানা অবশ্যই জরুরি। এটা কাব্যধর্মী উপন্যাস। কেমন উপন্যাস? কাব্যধর্মী উপন্যাস। এরপর যদি এটা 2টা আলোচিত উক্তি রয়েছে, এগুলো একটু আমাদের জানা জরুরি। যেমনটা যদি বলি আমি, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী, এগুলো বাপ সম্প্রসারণ আসছে অনেক বিগত বছরে। ফ্যাশনটা হলো মুখোশ, ফ্যাশনটা হলো মুখোশ এবং স্টাইলটা হলো মুখশ্রী। ওকে, এরপর 8টা দেখি, কালে যাত্রার ধ্বনি কি শুনিতে পাও। ধ্বনি কি শুনিতে পাও, এই 2টা কোটেশন কিন্তু উনি এই উপন্যাসে করেছিলেন। এবং এই উপন্যাসে বারবার একটা লাইন আছে, ফর গড সেক হোল্ড ইউর টাং, ফর গড সেক হোল্ড ইউর টাং। যারা হচ্ছে এই উপন্যাসটা পড়েছেন তারা দেখবেন এই উপন্যাসে বারবার একটা কথা আছে, ফর গড সেক হোল্ড ইউর টাং। এই কথাটা কিন্তু ওনার নিজস্ব কথা না, এটা জন মিল্টনের তার কোনো এক লেখা থেকে এটা উনি নিয়েছিলেন, জন মিল্টনের, আমি যদি ভুল না করে থাকি। ফর গড সেক হোল্ড ইউ টাং, এই কথাটা এই শেষের কবিতা উপন্যাস যারা পড়েছেন এখানে দেখবেন প্রায় কন্টিনিউয়াসলি এখানে বলা হচ্ছে। এটা কিন্তু ওনার নিজস্ব কথা না, এটা জন মিল্টন থেকে উনি দাঁড় করে নিয়েছেন। ওকে, তারপরে এই 2টা কোটেশন দেখবেন, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী, কালে যাত্রা ধ্বনি কি শুনিতে পাও। 2টা উক্তি হচ্ছে শেষের কবিতা থেকে নেওয়া, পরীক্ষা আসতে পারে। কে করেছেন উক্তিটা, তার কোন সাহিত্যকর্মী করেছেন অথবা কোন উপন্যাসে করেছেন, অবশ্যই ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাবো ওনার নাটকে। সরি, জন ডান, হ্যাঁ। আর রশিদ বলেছেন ফর গড সেক হোলি টাং, এটা হচ্ছে জন ডানের, আমার মনে পড়ছিল না, একজন জানিয়েছেন, থ্যাংক ইউ। আর জন ডান থেকে নেওয়া হচ্ছে, জন মিল্টন না, জন ডান। ঠিক আছে, এরপর দেখবো আমরা নাটক। নাটকের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট বলা হবে এখানে। যদি দেখি আমরা, উনি টোটাল 29টি লিখেন, 29টি নাটক লিখলে এটা লাগবে না ইনফরমেশনগুলো। দেখি, কালের যাত্রা,
এটা শরৎচন্দ্রকে উৎসর্গ করেন, এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। শরৎচন্দ্রকে উৎসর্গ করেন। ওকে, তাহলে রবীন্দ্রনাথ তার কোন নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন? কালের যাত্রা। কাকে উৎসর্গ করেন? শরৎচন্দ্রকে। এবং যেটা উৎসর্গ করেন এই কালের যাত্রা কি আসলে, এটা উপন্যাস নাকি কাব্যগ্রন্থ নাকি নাটক? অবশ্যই নাটক। এরপর দেখবো আমরা তাসের দেশ। তাসের দেশ, চিত্রাঙ্গদা, ওভারঅল দেখি এগুলা, এটাকে অবশ্য নৃত্য বলা হচ্ছে, নৃত্যনাট্য, এটা দেখার দরকার নাই। এরপর আমরা মোস্ট ইম্পর্টেন্টলি দেখবো হচ্ছে, এখানে নাটক আরও আছে। বিসর্জন, রক্তকরবী, এগুলো একটু দেখতে হবে নাটক। তবে একটা বিষয় জানতে হবে, কাব্যনাট্য। কাব্যনাট্য লিখেছেন উনি তিনটি। এই কাব্যনাট্য তিনটি অবশ্যই পরীক্ষা আসতে পারে, এবং তিনটি কাব্যনাট্যের নাম শিরোনামে আপনাকে জুডিশিয়ারি রিটেন আসতে পারে, অথবা অন্য পরীক্ষা দিলে সেখানে আসতে পারে, এবং এটা বিসিএস প্রিভিয়াসের আসছে ওনার কাব্যনাট্যগুলোর নাম লেখার জন্য। ওনার কাব্যনাট্য হচ্ছে প্রকৃতির পরিষদ, মায়ার খেলা, বিদায় বিশদ। প্রকৃতির মায়ার খেলা, বিদায় অভিশাপ। ওকে, এটা কাব্যনাট্য। আর নাট্য বললে, নাটক বললে এগুলা মনে রাখলে হবে। আর ওভারঅল কালের যাত্রাটা শরৎচন্দ্রকে উৎসর্গ করেন। জাস্ট এতটুকু ইনফরমেশন মাথায় রেখে দিলে হবে। এরপর আমরা দেখবো হচ্ছে ওনার প্রহসন, বৈকুণ্ঠের খাতা এবং চিরকুমার সভা। ওকে, এরপর আমরা যদি বলি ওনাকে, ওনার এত এত লেখার ভিড়ে ওনাকে ছোট গল্পের জনক বলা হয়। কারণ ছোট গল্প যে হতে পারে, ছোট গল্প আকারে যে আমাদের একটা সাহিত্যকর্ম হতে পারে, এই বিষয়টা প্রথম দেখিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট ছোট গল্প নিয়েই লেখা যে হতে পারে, সেটা উনি প্রথম দেখিয়েছিলেন হচ্ছে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কারণে বলা হয় ছোট গল্পের জনক, ছোট গল্পের জনক। ওকে, আমরা যদি দেখি ওনার টোটাল ছোট গল্প হচ্ছে 119টি, এবং উল্লেখযোগ্য ছোট গল্পগুলো চরিত্র সহ জানা লাগবে, চরিত্র সহ জানা লাগবে, চরিত্র সহ পরীক্ষা আসছে, এবং প্রিভিয়াসের জুডিশিয়ারিতে আসছে, প্রিভিয়াসের জুডিশিয়ারি রিটার্ন আসছে যে ওনার ছোট গল্পগুলোর চরিত্র নিয়ে প্রশ্ন আসছে। সেজন্য আমরা 5টা ছোট গল্প দেখার চেষ্টা করবো, এবং এগুলোর চরিত্র দেখব। সমাপ্তি আর চরিত্র হচ্ছে, নায়িকা হচ্ছে মৃন্ময়ী, এটা ইম্পর্টেন্ট। একটু দেখি মৃন্ময়ী। এরপর যদি দেখি আমরা চুটি, ফটিক, এরপর যদি দেখি আমরা হৈমন্তী, এরপর যদি কাবুলিওয়ালা, রহমত কুকি। ওকে, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তবে বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্প, বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্প বলা হয় দেনা পাওনা। বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্প দেনা পাওনা, এবং সেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা আমাকে জানাবেন দেনা পাওনা নামে কি বাংলা সাহিত্যে অন্য কোনো সাহিত্যকর্ম আছে কিনা, থাকলে সেটা কি এবং সেটা কে লিখেছেন। দেনা পাওনা শিরোনামে আচ্ছা, জ্যাকনিসাকে একটা অ্যাড করেছেন, গৌড়া রাজনৈতিক উপন্যাস, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিবিএস এর পরীক্ষা আসছে, এরকম স্কিপ গেলে আপনারা এইভাবে জানিয়ে দিবেন, আর জনের উপকার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি একটু প্রশ্ন রাখলাম যে আপনাদেরকে দেনা পাওনা শিরোনামে আর কোনো সাহিত্যকর্ম বাংলা সাহিত্য আছে কিনা, সেটা থাকলে কি এবং সেটা কে লিখেছেন। ওকে, এটা একটু জানাবেন। এরপর আমরা জানবো হচ্ছে ওনার অতি প্রাকৃতিক গল্প, যদি বলা হয় অতি প্রাকৃতিক গল্প, এই বিষয়টা আসছে অতি প্রাকৃতিক গল্প।
এগুলো আসলে এর বাইরে প্রশ্ন আসবে না। অতি প্রাকৃতিক গল্প কি, গল্পের ভিতরে কি আছে সেটা এই যাবৎ প্রশ্ন আসে না, ভবিষ্যতে আসবে না। অতি প্রাকৃতিক গল্প হচ্ছে কুদিত পাষাণ। ওকে, এতটুকু জানার দরকার। এরপর আমরা দেখবো ওনার পত্র সংকলন। ভ্রমণ কাহিনী ইম্পর্টেন্ট না, ইউরোপবাসীর গল্প আছে ওনার। ভ্রমণ কাহিনী যদি বলি, ইউরোপ প্রবাসীর পত্র এত বেশি ইম্পর্টেন্ট না। আমরা যেটা দেখবো সেটা হলো ওনার পত্র সংকলন। পত্র সংকলন যদি দেখি, ওনার পত্র সংকলনের মধ্যে প্রথম উল্লেখযোগ্য পত্র সংকলন হচ্ছে চিহ্নপত্র। পরীক্ষায় অনেকবার আসছে, অনেকবার, প্রিভিয়াসের পিসিএস জুডিশিয়ারিতে অনেকবার আসছে। তো এটা ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে চিহ্নপত্র কি, চিহ্নপত্র রাইটার কি। চিহ্নপত্র হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সংকলন, এবং সেখানে পত্র হচ্ছে 153টি পত্র। টোটাল কত? 153টি, 153 পত্র রয়েছে। পত্র সংকলন, বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে পত্র দিয়েছেন, সেই পত্রগুলা সংকলিত করে একটি পত্র সংকলন প্রকাশিত হয়েছে, যেটার নাম হচ্ছে ছিন্নপত্র। ঠিক আছে, এখানে বিশেষ 153টি পত্রের মধ্যে উনি 145টি পত্র দিয়েছেন ওনার ভ্রাতুষ্পুত্রী, মানে ভাইয়ের মেয়ে, আমি যদি না বলি ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীকে। তাহলে চিহ্নপত্রের 145টি পত্র দিয়েছেন উনি ইন্দিরা দেবী, ওনার ভ্রাতুষ্পুত্রী, ভাইয়ের মেয়েকে। ওনার মেজরিটি যে পত্রগুলো আমরা যদি বলি এখানে উনি দিয়েছেন ইয়াকে। ঠিক আছে, এরপর যদি দেখি বানু সিংহের পদাবলী। এগুলো লিখেন রানু অধিকারীকে। সবগুলো পত্রই বানু সিংহের পদাবলী, সব পত্র লিখেছেন রানু অধিকারীকে। ঠিক আছে, এরপর যদি দেখি আমরা ওনার আত্মজীবনীমূলক গ্রন্থ। অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন উপন্যাস শরৎচন্দ্র, এই দেনা পাওনা, গুড, বা একদম অ্যাকুরেট অ্যান্সার দিচ্ছেন। এরপর ওনার আত্মজীবনীমূলক দেখবো যে আমরা জীবন স্মৃতি। জীবন স্মৃতি হচ্ছে ওনার আত্মজীবনী, এটা দেখলে হবে 1912 সালে। বাল্যকাল থেকে 25 বছর পর্যন্ত এখানে আছে। বাল্যকাল থেকে 25 বছর, পুরো জীবন আত্মজীবনী না, এটা বাল্যকাল থেকে 25 বছর পর্যন্ত, 25 বছর বয়স পর্যন্ত আছে। আমাকে একটু জানাবেন হচ্ছে জীবন চরিত অথবা না আমার ছেলেবেলা, এই আত্মজীবনীটা কার? আমার ছেলেবেলা আত্মজীবনী কার? একটু জানাবেন। আমার ছেলেবেলা আত্মজীবনীটা কার? একটু জানাবেন। আমরা এর মাঝখানে শেষ করলাম ওনার সনেট জাতীয় রচনা যদি বলি, সনেট, বাংলার মাটি বাংলার জল। আমাকে একটু জানাবেন যে যেটা বললাম যে আমার ছেলেবেলা কার আত্মজীবনীমূলক গ্রন্থ, কার আত্মজীবনী গ্রন্থ। এই আলোচনার মধ্যে আমরা শেষ করলাম বা বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা। এরপর আমরা চলে যাব বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া হচ্ছে ওনার জন্ম মৃত্যু ইম্পর্টেন্ট, 1880 থেকে 1932। এবং যদি বলি ওনার 9 ডিসেম্বরকে বলা হয় রোকেয়া দিবস। বাংলাদেশের রোকেয়া দিবস পালন করা হয় জাস্ট বিকজ অফ উনি 9 ডিসেম্বরকে রোকেয়া দিবস পালন করা হয় কারণ উনি 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করে এবং 1932 সালের 9 ডিসেম্বর উনি মৃত্যুবরণ করেন। তো ঠিক এই কারণেই 9 ডিসেম্বরকে রোকেয়া দিবস পালন করা হয়। এবং বেগম রোকেয়াকে বলা হয় মুসলিম নারী মুক্তির আন্দোলনের প্রতিকৃতি। মুসলিম নারী মুক্তি, নারীদের যে একটা মুক্তির একটা প্রয়াস থাকতে পারে, নারীরা যে প্রচলিত গণ্ডির বাইরে যে কাজ করতে পারে, শুধুমাত্র যে ঘরের ভিতরে ঘরের গৃহস্থালী কাজ করবে, এর বাইরে যদি ওনার কাজ করার সুযোগ থাকতে পারে, সুযোগ তৈরি করা উচিত, সেই বিষয়ে প্রথম কথা বলেছেন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যার কারণে ওনাকে বলা হয় মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ অথবা মুসলিম নারী জাগরণের পথিকৃৎ। ঠিক আছে, মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ অথবা মুসলিম নারী জাগরণের পথিকৃৎ। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট। সাবা আলম জানিয়েছে নির্মলেন্দু গুণ আমার ছেলেবেলা। ওকে, গুড অ্যান্সার। অনেকে পারেন নাই, একটু গত ক্লাসটা হয়তো বা মনে নাই। ঠিক আছে, এটার সাথে একটা রিলেট করে পড়লে তাহলে আপনাদের মনে থাকবে। যখন জীবনীমূলক গ্রন্থ দেখবেন তখন কারটা কোনটা আর কোনটা পড়ছিলাম মনে হয়, এটা একটু কনফিউশন যদি তৈরি হয় এটা ইনস্ট্যান্ট সেটেল করে ফেলবেন। ঠিক আছে, একটা পড়ার সময় আটটার সাথে কানেক্ট করে পড়লে এগুলো মাথায় বেশি থাকে। এটা সাইকোলজিক্যাল প্রসেস যে আমরা যখন একটা পড়ি আটটার সাথে কানেক্ট অথবা রিলেট করে পড়তে চাইলে, সেটা আইনের ক্ষেত্রে একটা সেকশন পড়তেছে, অন্য আইনে এ বিষয়ে কী আছে এটা একটু কানেক্ট করে পড়লে মনে বেশি থাকে, দীর্ঘস্থায়ী হয় মনে থাকার ব্যাপারটা। ওকে, তাহলে আমরা যেটা বললাম, ওনাকে বলা হয় বাংলা সাহিত্যে প্রথম নারীবাদী লেখিকা, মানে নারীদের অধিকার নিয়ে লেখিকা। নারীবাদী আসলে ওয়ার্ডটাও যাচ্ছে না, নারী অধিকার নিয়ে উনি প্রথম লেখালেখি করেছেন, প্রথম সব কিছু পদ দেখিয়েছেন। সেজন্য আমরা কিছুক্ষণ আগে বললাম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ। এবং উনি আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম, আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম প্রতিষ্ঠা করেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই প্রতিষ্ঠানটা কে প্রতিষ্ঠা করেন? আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম, এটা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আমরা এরপর দেখব ওনার প্রথম গল্পের নাম। আমাকে একটু জানাবেন, বর্ষার আবহনে কার প্রথম সাহিত্য সৃষ্টি, তার প্রথম কবিতা বলতে পারেন, কার প্রথম লিখিত কবিতা? বর্ষার আবহনে। ঠিক আছে, উনি 1902 সালে পিপাসা নামক গল্প লিখে ওনার প্রথম লেখা, ঠিক আছে, 1902 সালে। লাবণ্যময়ী তিলোত্তমা বলেছেন, ভাইয়া সালগুলি কি ইম্পর্টেন্ট? কবে কোনটা রচিত হয়েছে সেগুলি তো মনে থাকে না। এটা মনে আপনার না, আমারও থাকে না। তবে যেগুলো উল্লেখযোগ্য, যেগুলো আমি রেফার করতেছি, সেগুলো মনে রাখতে হবে। সব না, তবে যেটা ইম্পর্টেন্ট সেটা অবশ্যই মনে রাখতে হবে। দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়েছে? আলালের ঘরের দোলার কত সালে প্রকাশিত হয়েছে? সবুজ পত্র পত্রিকা কত সালে প্রকাশিত হয়েছে? বঙ্গদর্শন পত্রিকা কত সালে হয়েছে? এই জাতীয় ইনফরমেশনগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। যদি বলো নকশিকাতার মাঠ কত সালে প্রকাশিত হয়েছে, দিস ইজ ইম্পর্টেন্ট। রাখালি কত সালে, ইম্পর্টেন্ট। এরকম যেগুলো ইম্পর্টেন্ট, বোবা কাহিনী কত সালে প্রকাশিত হয়েছে, পদ্মরাগ কত সালে প্রকাশিত হয়েছে, অথবা কোনো হিস্ট্রিক্যাল প্রেক্ষাপটে যদি কোনো কিছু হয়, আরও নাকি সব মনে আপনার না, কারো থাকবে না। ঠিক আছে, জগা খিচুড়ি যখন একসাথে পেকে যাবে, মাথায় ইনফরমেশনগুলো করতে করতে একটা ছুটে যাবে। সেজন্য যেটা পড়বে সেটা মনে থাকে। আমি অনেক কিছু বলার উদ্দেশ্যে বলা, অনেক কিছু হয়তো বা এর চাইতে আপনারা বেশি ইনফরমেশন নিতে পারেন, বেশি কমও হতে পারে। তবে আমার পরামর্শ হবে আপনাদের প্রতি, যাই পড়েন তাই সবসময় মনে রাখবেন, যাতে মাথায় থাকে। মাথায় এগুলো রাখার পর আর কিছু করবেন, সব কিছু একসাথে মাথায় নিয়ে যদি বদ হজম হয়ে যায়, হবে না। ঠিক আছে, যতটুকু নেবেন ততটুকু হজম করে আর কতগুলো গ্রহণ করবে, ইনপুট নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে এই পড়ার একটা স্ট্র্যাটেজি। কারণ ব্যাকরণ রুকে অথবা কবিগুরু রবীন্দ্রনাথ আজকে তো আপনার শেষ না, আজকে পড়তেছেন, কালকে আবার রিভিশন দিবেন, পরশু আবার রিভিশন দিবেন, পরীক্ষা আগে রিভিশন দিবেন। একবার পড়ার সময় একটা ইনফরমেশন নতুন ইনপুট নেবেন, তাহলে আমার মনে থাকবে আর কি। ঠিক আছে, এটাও হতে পারে, এটা আমার স্ট্র্যাটেজি, আপনার ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি হতে পারে। এরপর যদি দেখি আমরা বেগম রোকেয়া সাহিত্যকর্মে আমরা যাব একটু। প্রবন্ধ গ্রন্থ দেখবো আমরা প্রথমে। প্রবন্ধ মতিচুর ওনার, এই যেমন এটা সাল লাগবে, কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করেছে, সব সাল লাগবে না, এটা সাল লাগবে। 1904 সালে প্রকাশিত হয় মতিচুর। প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, এটা গদ্য গ্রন্থ বলা হয় এটাকে। 1904 সালে এখানে এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডে যে পিপাসা বললাম কিছুক্ষণ আগে, এটা প্রথম খণ্ড থেকে নেওয়া। এই গল্পটা, পিপাসা গল্পটা নেওয়া হচ্ছে মতিচুর গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থের প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। এখানে আরো আছে, পিপাসা আছে, বোরকা আছে,
গৃহ আছে, স্ত্রী জাতির অবনতি আছে, গৃহ স্ত্রী জাতির অবনতি। পিপাসা বোরখা গৃহ স্ত্রী জাতির অবনতি। পিপাসা বোরখা গৃহ স্ত্রী জাতির প্রথম খণ্ডের মধ্যে। দ্বিতীয় খণ্ডের মধ্যে যদি আমরা দেখি এখানে সৌর নারী সৃষ্টি, সৌরজগৎ দুইটা যদি দেখেন, সৌর জগৎ, ওকে, এটা একটা প্রবন্ধ কেন্দ্র গেল। এরপর যদি আমরা দেখি দ্বিতীয়টা অবরোধবাসিনী নকশাধর্মী, এটার একটা সাল লাগবে, অবরোধবাসিনী 1931, এটা হচ্ছে নকশাধর্মী। আর যখন এভাবে 2-3 পেজের মধ্যে নোটটা নিয়ে আসবেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আপনার 1 পেজ 1.5 পেজের উপর যাবে না, তাহলে আপনার এটা যখন বারবার রিভিশন দিবেন ইনফরমেশনগুলো অটো মাথায় সেট হয়ে যাবে, দেখবেন যে আপনার থেকে বের হচ্ছে না কোনোভাবে, আপনি বের করতে চাইলেও বের হবে না। তবে বারবার রিভিশন দেওয়ার কোনো বিকল্প নেই, বারবার রিভিশন দেওয়ার কোনো বিকল্প নেই। তবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে যদি আপনার ছড়িয়ে ছিটিয়ে ইনফরমেশনগুলো থাকে, বইয়ের এই পৃষ্ঠা 143 পৃষ্ঠায় একটা, 172 পৃষ্ঠায় একটা, তাহলে আপনার তো মনে থাকবে না। আপনি নিজের মতো করে 2-1 পেজের নোট করে ফেলতে পারলে একবার, এরপর রিভিশন দেওয়া আপনার জন্য 30 মিনিটসের ব্যাপার। তাহলে ওই বারবার দেখা, বারবার চোখে দেখার বিষয়টা অটো সেট হয়ে যাবে, এটা বিষয় হতে পারে। এরপর দেখবো আমার ওনার উপন্যাস। এরপর দেখবো আমরা উপন্যাস। সুলতানাস ড্রিম, এটা হচ্ছে নকশাধর্মী একটা উপন্যাস। এটা নিজেই বাংলা অনুবাদ করেন উনি, ইংলিশে দেখেই নিজে আবার বাংলা অনুবাদ করেন। তারপর যদি বলি এটার পাণ্ডুলিপি, সুলতানাস ড্রিমের পাণ্ডুলিপি পড়ে ওনার হাজব্যান্ড সাখাওয়াত হোসেন বলেছেন এটা ভয়ঙ্কর প্রতিশোধ বলেছেন, ভয়ঙ্কর প্রতিশোধ এটাকে। আর সুলতানাস ড্রিমের পাণ্ডুলিপি পড়ে ওনার হাজব্যান্ড, ওনার স্বামী সাখাওয়াত হোসেন, যার ওনার নামকরণ করা হচ্ছে, যার নামটা ওনার নামের সাথে রেখে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, উনি সাখাওয়াত হোসেন বলেছেন এটা ভয়ঙ্কর প্রতিশোধ, ঠিক আছে। এরপর যদি দেখি আমরা লিখছি না এটা, এরপর আমরা যদি দেখি ওনার উপন্যাস হচ্ছে পদ্মরাগ। এটা সালটা ইম্পর্টেন্ট। পদ্মরাগ হচ্ছে 1924। আপনারা আমাকে একটু জানাবেন পদ্মাবতী কি, পদ্মাবতী এগুলো কার লেখা এবং কি 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 আছে এরকম। পদ্মগুকরা আমরা দেখেছি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের 2টি উপন্যাস গ্রন্থের নাম আমরা দেখেছি। প্রথমটা হচ্ছে সুলতানাস ড্রিম, সেকেন্ডটা হচ্ছে পদ্মরাগ, ওনার উপন্যাস, যেটা 1924 সালে প্রকাশিত হয়। এই পদ্মরাগের সাথে মিলিয়ে যদি আমরা বলি পদ্মাবতী, আমরা ইতিমধ্যে আমাদের আলোচনায় বলেছি, আপনারা আমাকে একটু জানাবেন এই পদ্মাবতী এই সাহিত্যকর্ম আসলে ওগুলো কি এবং সেটা কে লিখেছিল, ঠিক আছে, একটু জানাবেন। পদ্মগুকরা একটা রয়েছে, একটু জানাবেন। অনেকে উত্তর দিচ্ছেন, আমি একটু বলি। পদ্মাবতী হচ্ছে আলাওলের কাব্য। আলাওল যখন পড়েছিলাম মধ্যযুগ, তখন আমরা দেখেছিলাম আলাওলের কাব্যের নাম হচ্ছে পদ্মাবতী। আবার আমরা দেখেছি মাইকেল মধুসূদন দত্তের নাটক, মাইকেল মধুসূদন যখন আমরা নাটক পড়েছিলাম
পদ্মাবতী ওনার একটা নাটক পড়েছিলাম, এটা মনে হয় কি একটা পত্র কাব্য না কি একটা কাব্য ছিল, একটু আমরা চেক করে নিই কোন ধরনের কাব্য ছিল। সাত্তক কমেডি ছিল, এটা সাত্তক কমেডির নাটক ছিল যে পদ্মাবতী, সাত্তক কমেডি। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের। পদ্মগুগরা হচ্ছে, আমরা যদি দেখি পদ্মগুগরাটা হচ্ছে নজরুলের গল্প। ওকে, আমরা একটু মিলিয়ে দেখলাম। পদ্মাবতী নামেই লিখেছেন কাব্য, পদ্মাবতী নামে মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন নাটক, যেটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি হচ্ছে পদ্মাবতী, যেটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, এবং এটা একটা নাটক। এবং পদ্মগুগরা লিখেছেন কাজী নজরুল ইসলাম, যেটা একটা গল্প গ্রন্থ। ওকে, এরপর আমরা দেখবো ওনার আলোচিত কয়েকটা কবিতা। কবিতা যদি দেখি আমরা ওনার কয়েকটা কবিতা, প্রভাতের শশী পরিতৃপ্তি, পরিতৃপ্তি, স্বার্থপরতা, প্রভাতের শশী, প্রভাতের শশী পরিতৃপ্তি, স্বার্থপরতা। ওনার তিনটা কবিতা যদি আসে পরীক্ষা এভাবে লিখতে পারেন। এবং উনি স্বাধীন মত প্রকাশ করেন নবনূর পত্রিকা, নবনূর, মোহাম্মদী সওগাত। এই তিনটা পত্রিকায় উনি স্বাধীন মত প্রকাশ করেন। উনি যে লেখালেখি করতেন, নারী জাগরণের পত্রিকা ছিলেন, এই যে এই রিলেটেড লেখালেখিগুলো উনি স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ পেয়েছেন নবনূর পত্রিকা, মোহাম্মদী পত্রিকা, সওগাত পত্রিকা। দ্যাটস অল অ্যাবাউট দ্য ইনফরমেশন অফ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আমরা আজকে সাহিত্য আলোচনা এখানে শেষ করছি। এরপর আমরা একটু ভাষা আন্দোলন ভিত্তিক আমাদের উল্লেখযোগ্য সাহিত্যকর্মটা দেখেই আমরা আজকে ব্যাকরণ পাঠটা একটু দেখবো ইনশাল্লাহ। আরও আছে পদ্মাবতী সমালোচনামূলক, সৈয়দ আলী হাসান, হ্যাঁ আরও আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রেফার করেছি এখানে। পদ্মাবতী, আরও আছে পদ্মা নদীর মাঝি আছে। ঠিক আছে, এখানে যদি আমি অ্যাড করি পদ্মা নদীর মাঝি আছে। পদ্মা নদীর মাঝি লিখেছেন কে? মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। আমরা অনেকে পড়েছি আমাদের একাডেমিক লাইফে অথবা পাঠ্য বইয়ে পড়েছি আমরা। পদ্মা নদীর মাঝি লিখেছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। যদি বলি পদ্মা মেঘনা যমুনা, আরেকটা উপন্যাস আছে পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, আবু জাফর শামসুদ্দিন, আবু জাফর শামসুদ্দিন লিখেছেন। ঠিক আছে, আরও আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা মেঘনা যমুনা, আবু জাফর শামসুদ্দিন, হোয়াট এভার। আজকে আমরা একটু দেখবো ভাষা আন্দোলন ভিত্তিক। ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম ইম্পর্টেন্ট, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম ইম্পর্টেন্ট। এখান থেকে 1 নাম্বার অথবা 2 নম্বর থাকে। বাংলা লিখিত পরীক্ষায় 1 অথবা 2 100% থাকবে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম অথবা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে। দ্যাটস ওয়াই আমাদের ভালো মতো দেখতে হবে বিষয়টা। প্রথমে যদি দেখি এখানে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস, লিখেছেন আরেক ফাল্গুন, লিখেছেন জহির রায়হান। ঠিক আছে, এরপর যদি দেখি প্রথম কবিতা, যদি দেখি আমরা, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে, এগুলোর প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি লিখেছেন মাহবুব আলম চৌধুরী। ঠিক আছে,
তাহলে আমরা দেখলাম ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, এবং সেটা লিখেছেন জহির রায়হান। খেয়াল রাখবেন জহির রায়হান এবং শওকত ওসমান, কনফিউজড হওয়া যাবে না। জহির রায়হান এবং শওকত ওসমান দুইজন ব্যক্তি কিন্তু একেবারে ভাষা আন্দোলন এবং কোথায় সৈয়দ শামসুল হক, জহির রায়হান, সৈয়দ শামসুল হক এবং আরেকটার নাম হচ্ছে কে এখন বললাম, জহির রায়হান, শওকত ওসমান, সৈয়দ শামসুল হক, ওরা একাধারে এই ভাষা আন্দোলন ভিত্তিক ওনাদের সাহিত্যে অবদান রয়েছে এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য অবদান রয়েছে, সেজন্য কনফিউজড হওয়া যাবে না। শওকত ওসমানরাও কিন্তু একটু কনফিউজিং হোয়াট এভার। তাহলে প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, জহির রায়হান লিখেছেন। প্রথম কবিতা লিখেছেন কাত্তাসিনী ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুব আলম চৌধুরী। ঠিক আছে, এরপর যদি দেখি আমরা এই জহির রায়হানের কিন্তু আরো অনেক সাহিত্যকর্ম রয়েছে। যেমনটা যদি আমরা দেখি, উনি 21-এর গল্প দেখেছেন, জীবন থেকে নেয়া চলচ্চিত্র করেছেন। ঠিক আছে, এই জহির রায়হান 21-এর গল্প, জীবন থেকে নেয়া চরিত্র, ওনারগুলো একসাথে লিখে ফেলতেছে, জীবন থেকে নেয়া চলচ্চিত্র করেছেন। ঠিক আছে, তবে ইংলিশ একটা লিখে চলচ্চিত্র করেছেন, লেট দেয়ার বি লাইট। উনি ভাষা আন্দোলন ভিত্তিক ইংলিশ শিরোনামে লিখেছেন লেট দেয়ার বি লাইট। এই চলচ্চিত্র সিনেমা, এই মুভিটা বানিয়েছেন ভাষা আন্দোলনের উপর ভিত্তি করেই, লেট দেয়ার বি লাইট। আবার উনি আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখেছেন স্টপ জেনোসাইড নামে একটা কি লিখেছেন, কি বলে এটার মুভি করেছেন স্টপ জেনোসাইড নামে, ডকুমেন্টেশন অথবা কি বলে ডকুমেন্টারি করেছেন হোয়াট এভার। এরপর যদি দেখি আমরা ভাষা আন্দোলনের, তাহলে প্রথম উপন্যাস গেল এবং জহির রায়হানের উল্লেখযোগ্য বিষয়গুলো দেখলাম সাহিত্যকর্মে। প্রথম কবিতা দেখলাম আমরা কাত্তাসিনী ফাঁসির দাবি নিয়ে এসেছি, লিখেছেন মাহবুব আলম চৌধুরী। এরপর দেখবো আমরা এখানের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 1953 সালে সাহিত্য সংকলন রচিত হয়। 1953 সালে সাহিত্য সংকলন যে করা, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন বলা হয়, প্রথম সাহিত্য সংকলন, এটাকে সাহিত্য সংকলন, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য সংকলন এটা করেন হাসান হাফিজুর রহমান। কে করেন? হাসান হাফিজুর রহমান। আমরা আগামী ক্লাসে ওনার পড়বো, আমাদের সিলেবাসে রয়েছে হাসান হাফিজুর রহমান। ওকে, তাহলে প্রথম সাহিত্য সংকলন করেন হাসান হাফিজুর রহমান। এরপর দেখবো আমরা কবর নাটক করেন, ভাষা আন্দোলন ভিত্তিক কবর নাটক করেন মুনির চৌধুরী। ওকে, এরপর দেখবো শওকত ওসমান কি করেন? আত্মনাথ এবং মনোনয়, আত্মনাথ নামে একটা উপন্যাস করে। এগুলো প্রত্যেকটা বেশি ইম্পর্টেন্ট, যেগুলো রেফার করতেছি। আত্মনাথ উপন্যাস, মনোনয় ছোট গল্প, কে লিখেছেন? শওকত ওসমান। দেখবেন এটা কনফিউশন এই জন্য বলা, এই শওকত ওসমান আত্মনাথ নামে উপন্যাস লিখেছেন, কি নামে? ভাষা আন্দোলন ভিত্তিক। আবার এই শওকত ওসমান কিন্তু 4টা উপন্যাস লিখেছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক। যদি বলি জাহান্নাম হইতে বিদায়, জলাঙ্গি, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, বা জাহান্নাম হইতে পরীক্ষা প্রশ্ন আসতে পারে শওকত ওসমানের 3টি কি লিখুন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নাম লিখুন, তখন আপনি আত্মনাথ নিয়ে আসতে পারবেন না। আত্মনাথ, কারণ আত্মনাথ হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, উনি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাসে লিখেছেন। আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জাহান্নাম হতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, আরটা হচ্ছে জলাঙ্গি। ঠিক আছে, কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই এই জায়গায়। এরপর যদি দেখি তাহলে মনোনয় ছোট গল্প, শওকত ওসমান। একটু মিলিয়ে দেখতে হবে আপনাদের দুইটা একসাথে, যাতে মনে থাকে। এরপর একটা বিষয়, ভাষা আন্দোলন ভিত্তিক একটা গান রয়েছে আমরা প্রায় সময়, আমরা 21শে ফেব্রুয়ারির সময় এই গানটা বাজানো হয়। রিসেন্টলি 2022 সালে উনি মারা গিয়েছেন। এই গানের গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। অবশ্যই পরীক্ষার জন্য সেটা ইম্পর্টেন্ট। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই যে গান, এই 21-এর গান বলা হয় এটাকে, এটা আব্দুল গাফফার চৌধুরী করে। ঠিক আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, পুরোটা লিখতেছি না আমি, আব্দুল গাফফার চৌধুরী। অবশ্যই ইম্পর্টেন্ট, যেহেতু উনি রিসেন্টলি 2022 সালে মারা গিয়েছেন। আব্দুল গাফফার চৌধুরী, ঠিক আছে, রিসেন্টলি মারা গিয়েছেন। 21-এর গান, এটাকে বলা হয় 21-এর গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এরপর আমরা যদি দেখি আর একটা গান রয়েছে, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এই গানটা হচ্ছে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এই গানটা আব্দুল লতিফ।
ঠিক আছে। এরপর হচ্ছে প্রথম বধ্যভূমি, একটা ছোট গল্প আছে, প্রথম বদ্ধভূমি ছোট গল্প, এটা ছোট গল্প, এটা রাবেয়া খাতুন। একটা স্মৃতির মিনার কবিতা রয়েছে। এটা করেন আলাউদ্দিন আল আজাদ। এই দেখেন উনিও কিন্তু আলাউদ্দিন আল আজাদ সাহেব এখানে ভাষা আন্দোলন ভিত্তিক কি করেছেন, কবিতা লিখেছেন আলাউদ্দিন আল আজাদ, কিন্তু উনি আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক কি লিখেছেন, নরকে লাল গোলাপের একটা নাটক লিখেছেন। এটা কবিতা, স্মৃতির মিনার, আলাউদ্দিন। তাহলে আমরা প্রথমে ভাষা আন্দোলন ভিত্তিক একটা আবার মেমোরি রিফ্রেশ করি। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আর এক ফাল্গুন লিখেছেন জহির রায়হান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা লিখেছেন কাপ্তে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুব আলম চৌধুরী। ভাষা আন্দোলন বেশি প্রথম সাহিত্য সংকলন হাসান হাফিজুর রহমান করেছেন। এরপর আমরা বলেছিলাম কনফিউজড হওয়ার মতো বিষয় হচ্ছে আলাউদ্দিন আল আজাদের একটা নাম চলে আসছে। আলাউদ্দিন আল আজাদ দেখেন স্মৃতির মিনার কবিতা লিখেছেন ভাষা আন্দোলন ভিত্তিক, আবার উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা নাটক লিখেছেন নরকে লাল গোলাপ, প্রিভিয়াস বিসিএস আসছে। আবার দেখবো শওকত ওসমান লিখেছেন আত্মনাথ উপন্যাস, মনোনয় ছোট গল্প, ভাষা আন্দোলন ভিত্তিক। এই শওকত ওসমান আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক 4টা উপন্যাস আমাদেরকে উপহার দিয়েছেন, জাহান্নাম হতে বিদায়, জলাঙ্গি, দুই নেকড়ে, আরটা কি দুই সৈনিক, নেগ্রি অরণ্য, হোয়াটএভার। ঠিক আছে। ভাষা আন্দোলন আমার বাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এরকম একটা গান আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি হলেই শুনি। এই গানের গীতিকার, এই গানের রচনা করেছেন আব্দুল গাফফার চৌধুরী। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, উনি রিসেন্টলি মারা গিয়েছেন। এরপরে যদি আমরা দেখি ওরা আমার মুখের বাসা কায়রে নিতে চাই, গানটা করেছেন আব্দুল লতিফ। প্রথম বদ্ধভূমি একটা ছোট গল্প লিখেছেন রাবেয়া খাতুন। অবশ্যই ইম্পর্টেন্ট, পুরো বিষয়টা, পুরো জিনিসটা আমাদেরকে আরেকবার ভালো মতো মেমোরি রিফ্রেশ করতে হবে। জ্যাকরিন সান ইসাকি জানাচ্ছেন শওকত ওসমান নিয়ে কোনো না কোনো লেখা থাকে। উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক 4টা উপন্যাস লিখেছেন, জাহান্নাম হতে বিদায়, দুই নেগ্রে, দুই সৈনিক, নেগ্রে অরণ্য, জলাঙ্গি, আবার এদিকে আর্তনাদ, এই জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। আলাউদ্দিন আল আজাদ এদিকে লিখেছেন স্মৃতির মিনার, আবার ওদিকে লিখেছেন নরকে লাল গোলাপ, একটু মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। আমরা আজকে আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক আলোচনা এখানে শেষ করছি। আমরা আজকে সমাজটা একটু দেখব। আমরা আজকে তৎপুরুষ সমাজটাই দেখবো শুধু, আর বাকি সমাজটা আগামী ক্লাসে। আজকে আসলে অনেকেই রিকমেন্ডেড হয়েছেন, অনেকে ফোন দিচ্ছেন, অনেকে খুশির সংবাদ জানাতে চাচ্ছেন, একটু দেখা করতে চাচ্ছেন। তো আজকে ক্লাসে আমরা তৎপুরুষ সমাজ আলোচনা করে রচনা সম্পর্কিত কথা বলে এখানে শেষ করবো। আগামী 2 ক্লাসে আমরা ইনশাল্লাহ যা বাকি আছে সব কিছুই ইনশাল্লাহ কভার করে ফেলবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন। তৎপুরুষ সমাস এখানে পূর্বপদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য। পূর্বপদে বিভক্তি লোপ পায় এবং পরপদ প্রাধান্য পায়। ঠিক আছে, পূর্বপদে বিভক্তি লোপ পাবে, যে বিভক্তি লোপ পায় সেটাকে বলা হয় সেই তৎপুরুষ সমাস। দ্বিতীয় বিভক্তি লোপ পাইলে সেটা দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি। যদি বলা হয় আমরা বিপদকে আপন্ন, বিপদাপন্ন, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, কে রে এরে লোপ পাইলে, কে রে এরে দ্বিতীয় যদি বলি, এখানে কি লোপ পাবে, কে রে চলে, এগুলো যদি যেমন বিপদকে আপন্ন, দেখেন এখানে কে লোপ পাচ্ছে, কে বিপদ আপন্ন, আমরা জানি আমাদের এখানে সমস্ত পদ বিপদ আপন্ন, তো এখানে কে লোপ পাচ্ছে, এজন্য দ্বিতীয় তৎপুরুষ। যদি তৃতীয় বলি, তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক লোপ পাবে। আমরা ইতিমধ্যে যারা জানি, ছোটবেলা থেকে পড়ে আসতেছি, এই যে বিভক্তিগুলো দ্বারা দিয়া কর্তৃক লোপ পাইলে, এখানে যেমন যদি এক্সাম্পল বলি, যাতে একটু তুলে দাও, পড়ে যাচ্ছে না ওটা বারবার। দ্বারা দিয়া কর্তৃক যদি বলি, মন দিয়ে
মন দিয়ে গড়া, মন গড়া, আমরা বলি মন গড়া কথা বলিও না, ঠিক আছে, আমরা বলি না মন গড়া। এই যে অনেকগুলো পদকে এক পদীকরণ করলাম, মন গড়া কথা বলিও না, তাহলে মন গড়া গড়ার এই যে এটার বেশ বাক্য হচ্ছে মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া। এবং সেটা যেহেতু দিয়েটা লোপ পাচ্ছে, বিভক্তি, বিভক্তি লোপ পাচ্ছে পূর্বপদে, এটাকে বলা হয় তৃতীয়া তৎপুরুষ, মন গড়া। যেমন যদি বললাম, দেখেন এখানে আমি অ্যাট এ টাইম অ্যাড করলাম, দেখা যাচ্ছে এখানে অ্যাট এ টাইম অ্যাড করলাম যে হচ্ছে মন গড়া, মন দিয়ে গড়া হলে সেটা তৃতীয় তৎপুরুষ। আবার যদি হয় মন মাঝি, এটা হবে রূপক কর্মদ্বার হয়। আমি একটা জিনিস এখানে মন গড়া, মন মাঝি, আবার হচ্ছে মন মরা, তিনটা ওয়ার্ড লিখলাম। দেখেন মন গড়া, মন মাঝি, মন মরা। এই যে মন গড়া, মন গড়া হচ্ছে মন দিয়ে গড়া, এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। মন মাঝি, মন রূপ মাঝি, আমরা গত ক্লাসে পড়েছিলাম মন রূপ মাঝি, এটা হচ্ছে রূপক কর্মদ্বার হয়। আবার মন মরা, আমি মনে মনে মরে গেলাম, আশাহত হলাম। আজকে অনেকেই আসলে মন মরা হয়ে গেছে, যারা তাদের মোটামুটি তাদের ইফোর্ট অনুসারে যতটুকু ইফোর্ট দেওয়া যায় সর্বোচ্চ চেষ্টা করার পরও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আসলে আমাদের পরিশ্রম প্লাস আমি যদি বলি ভাগ্য, দুইটাই যদি প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে সেক্ষেত্রে আসলে চূড়ান্তভাবে তার লক্ষ্যে পৌঁছাতে পারে। তো অনেকে যায় না, অনেকে মন মরা হয়ে গেছেন। এই যে মন মরা, মনে মনে মরে যাওয়া, এই মন মরা, এটা আবার সপ্তমী তৎপুরুষ। ঠিক আছে, আমরা একটা চতুর্থীটা দেখবো, চতুর্থীটা লোক কি লোপ পাবে সেটা দেখবো। চতুর্থীটা হচ্ছে কে, কে রে, এটা থাকবে কে জন্য নিমিত্তে, এটা কে জন্য নিমিত্তে। যদি বলি এখানে গুরুকে ভক্তি, গুরু ভক্তি, কেউ আমাকে দেখেছেন আপনারা সালাম দিচ্ছেন, গুরুকে ভক্তি করছেন, তো এটা গুরু ভক্তি, তাহলে এটাকে বলা হবে ভক্তি যে করতেছেন এটা নিয়ে ফেলবেন, নিয়ে ফেলবেন না, এটা আপনাকে ভালোবেসে আমাকে কি করে শ্রদ্ধাবোধ রেখেই সালামটা দিবেন। তাহলে এই গুরু যে ভক্তি করতেছেন, গুরু ভক্তি, এটাকে বলা হয় সম্প্রদান কারক। আমরা ওদিকে দেখবো যে ব্যাক না করলে এটা সম্প্রদান কারক ভাবে দেখবো, যেখানে শত থাকবে না। এখানে দেখবো ওই যে গুরুকে ভক্তি নিয়ে ফেলবেন না, এই কে থাকা সত্ত্বেও এটা দ্বিতীয় হবে না, এটা হবে কি চতুর্থী, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, গুরুকে লোপ পাচ্ছে। আবার যদি বলি বিয়ের জন্য পাগলা, আমি জানি এখানে অনেকেই আছেন, তো এই বিয়ের জন্য পাগলা, এই বিয়ের জন্য পাগলা জন্য যদি লোপ পায়, এই জন্য যখন লোপ পাবে জন্য নিমিত্তে, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, তাহলে তখন সেটাকে বলা হবে চতুর্থী তৎপুরুষ। আমরা আজকে দেখতেছি তৎপুরুষ সমাজ, যাহার এখানে আসতেছে না কেন, কোনো সমস্যা? আচ্ছা, যাই হোক, আমরা দেখলাম যে বিভক্তিটা লোপ পাবে তখন সেটাকে সেই সমাজ বলা হচ্ছে। দ্বিতীয়া কে রে এরে, এটা লোপ পালে সেটা বিপদাপন্ন। আমরা দেখলাম দ্বারা দিয়া কর্তৃক, মন দিয়ে গড়া, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। কে জন্য নিমিত্তে, গুরুকে ভক্তি করলে সেটা চতুর্থী, বললাম যে কে লোপ পাচ্ছে। বিয়ের জন্য পাগলা, বালিকাদের জন্য বিদ্যালয়। আবার যদি বলা হয় রান্নার জন্য ঘর, রান্নাঘর, ঠিক আছে। তারপর যদি বলা হয় ছাত্রদের জন্য আবাস, ছাত্রাবাস, আবার এই জন্য নিমিত্তে প্রত্যেকটা চতুর্থী তৎপুরুষ সমাস। আর এদিকে এটা এরকম। এরপর দেখবো আমরা পঞ্চমী। একজন জানিয়েছেন, ভাইয়া আমি নবম এডিশনের বইটা পড়ছি, অগ্রদূত অনেক বেশি অ্যামেন্ডমেন্ট হোক কি, এখন কি 12th এডিশন রানিং? আমি জানি না অ্যাকচুয়ালি কি কি অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমি তো জানি না। গ্রামারে ব্যাকরণের ক্ষেত্রে আমি বলি অ্যামেন্ডমেন্ট, বাংলা অ্যামেন্ডমেন্ট হয় না, শুধুমাত্র ওই 9-10-এর যে বাংলা ব্যাকরণ বই, বেসিক্যালি ওটার বেসিসে আমাদের প্রিপারেশনটা নিতে হয়। নিতে গিয়ে আমরা দেখলাম গত 2 বছর আগে, না 1 বছর আগে, এনসিটিপি যেটা বই বের করে ওটা অ্যামেন্ডমেন্ট করে সংশোধন করে কিছু বিষয়, শুধুমাত্র সমাসের ক্ষেত্রে আর একটা কোনো একটা বিষয়ে একটু অ্যামেন্ডমেন্ট আছে। সমাস আমি প্রথম ক্লাসে বলেছিলাম, সমাস এখন 4 প্রকার করা হয়েছে। বর্তমানে আমরা আগের বইও কিন্তু 6 প্রকার, আবার মূলত 4 প্রকার বলে 2টা সমাস, যেমন আমি বললাম দ্বন্দ্ব এবং দিক, কি কি
দ্বন্দ্ব কর্মদ্বারই দ্বন্দ্ব কর্মদ্বারই দ্বিগু তিনটা মিলে একটা হয়ে গেছে, দ্বন্দ্ব কর্মদ্বারই দ্বিগু তিনটা মিলে দ্বন্দ্ব সমাসের মধ্যে চলে আসছে। এখানে কর্মদ্বারই এবং দ্বিগু সমাস বলতে কোনো কিছু রাখা হয় নাই, কর্মদ্বারই এবং দ্বিগু সমাস সময়, ঠিক আছে। তারপরেও আমি যদি বলি এই অ্যামেন্ডমেন্টের আলোকে প্রশ্ন নাও হতে পারে, এখনো পর্যন্ত এই অ্যামেন্ডমেন্টটা ফলো করা হয় নাই, আগেরগুলো অনুসারে হচ্ছে। তারপরে আমরা নতুন পুরাতন দুইটাই দেখে নিব। এই ক্লাস এটা করতেছেন, আমি যেটা পুরাতন বইয়ের আলোকে পড়াচ্ছি আপনাদেরকে, যেহেতু পুরাতন বইয়ে আমরা 6টা সমাস আছে, নতুন বইয়ে 4টা সমাস, তাই আমরা 6টাটা পড়লে আর বাকি 4টা কাভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই পার্সপেক্টিভে আসলে এটা পড়ানো, আর বাকি সবগুলো ঠিক আছে, বাকি সবগুলো ঠিক আছে, পুরাতন বই থেকে আসবে, কারণ সিলেবাস পুরাতন বই, সিলেবাস বাংলা জুডিশিয়ারি সিলেবাস চেঞ্জ করা হয় নাই, ঠিক আছে। আমাদের নতুন বাংলা ব্যাকরণ অনেক নতুন বিষয় আসছে, এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট না, পুরাতন বইয়ের অনেক সিলেবাসের সাথে মিল রয়েছে, সেগুলো ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন সিলেবাসের সাথে অ্যাডজাস্ট করে পড়ার বেশি চেষ্টা করবেন, ওকে। এই ইম্পর্টেন্ট পঞ্চমী হচ্ছে পঞ্চমী বিভক্তি লোপ পাবে হতে থেকে, হতে থেকে যে এগুলো লোপ পাবে। যেমনটা যদি বলি আমি স্কুল থেকে পালানো, স্কুল পালানো যদি বলি, স্কুল থেকে পালানো, স্কুল পালানো, ঠিক আছে। এখানে থেকে লোপ পাচ্ছে স্কুল থেকে, অথবা যদি বলা হয় বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, এই ক্ষেত্রে প্রতিটাকে পঞ্চমী কি বলে পঞ্চমী তৎপুরুষ সমাস, যেটা লোপ পাবে অ্যাকচুয়ালি। ষষ্ঠী হলে র বা এর, যদি বললাম, যদি এক্সাম্পল দিই, আমি এক্সাম্পল দিতে হয় পথের রাজা, এটা একটা এক্সেপশন, এই জন্য এটা লিখলাম, পথের রাজা রাজপথ, এটাতে মনে রাখতে হবে, এই র লোপ পাচ্ছে এখানে, র বা এর। এরপর যদি বলা হয় এখানে রাজার পুত্র, রাজপুত্র, ওকে। সপ্তমী আমরা এক্সাম্পল কিছুক্ষণ আগে একটা দিলাম, মনে মরা, ও তে লোপ পাবে। ষষ্ঠী র বা এর, ঠিক আছে। সপ্তমী যদি বলি আমরা মন মরা, মনে মরা, মন মরা, এ লোপ পাচ্ছে। বিশ্বে বিখ্যাত, বিশ্বে বিখ্যাত, বিশ্ববিখ্যাত, তাহলে এখানে এই লোপ পাচ্ছে, মনে মরা, মন মরা, বিশ্বে বিখ্যাত, বিশ্ববিখ্যাত, এখানে এই লোপ পাচ্ছে সপ্তমী বিভক্তি। এখানে পথের রাজা, রাজার পুত্র, রাজপথ এবং রাজপুত্র, র লোপ পাচ্ছে ষষ্ঠী বিভক্তি। এর আগে আমরা দেখিয়েছি বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, কে লোপ পাচ্ছে দ্বিতীয় বিভক্তি, মন দিয়ে গড়া, দিয়ে লোপ পাচ্ছে, এই জন্য তৃতীয় বিভক্তি। আবার এখানে দেখলো গুরুকে ভক্তি, বিশ্বের জন্য, তারপর হচ্ছে বালিকাদের জন্য বিদ্যালয়, তাহলে এগুলো হচ্ছে চতুর্থী, কে এবং জন্য লোপ পাচ্ছে। পঞ্চমী দেখলাম আমরা স্কুল থেকে পালানো, স্কুল পালানো, থেকে লোপ পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিষয় দেখলাম যে তৎপুরুষ যেই বিভক্তিটা লোপ পাচ্ছে তখন সেটাকে সেই তৎপুরুষ সমাস বলে। ভেরি ইজি। তারপরে এক্সাম্পলগুলো আমাকে বারবার পড়তে হবে, এবং পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট বললে বিগত বছর যেগুলো আসছে সেগুলোই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায়, ঠিক আছে। এরপর আমরা তৎপুরুষ সমাস, একটা দুইটা তৎপুরুষ আছে, এগুলো ইম্পর্টেন্ট একটু, একটা নয়ে তৎপুরুষ আর একটা হচ্ছে উপপদ তৎপুরুষ। ঠিক আছে, এখানে বেসিক্যালি না বাচক অর্থ ছাড়া যদি বললাম, না বাচক নয় হবে, না, নেই, নাই, নয়, এগুলো পূর্বে বসে, না, নেই। আমরা যদি বলি আমরা ন আদর, ঠিক আছে, অনাদর। তারপর যদি দেখি আমরা নকাল, এরকম অনেক আছে, একটু দেখে নিতে হবে আপনাদের। এগুলোকে না বাচক, না বাচক ন, নয়, ন, নাই, নয়, এগুলো দিয়ে যখন কোনো তৎপুরুষ হবে তখন সেটাকে বলা হয় নয় তৎপুরুষ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট উপপদ তৎপুরুষ,
উপতত্ত্ব আমরা সাধারণত, আমি যদি সহজভাবে বলি, পরপদে কৃদন্ত পদ হবে, এগুলো না বলে যদি আমি সহজভাবে বলি, আমরা যারা এক কথায় প্রকাশ করেছি, এক কথা প্রকাশে আমরা সাধারণত পরে দেখলাম যে বা যা হয় লাস্টে, যে বা যা হয় পঙ্কে জন্মে যা পঙ্কজ, লাস্টেরটা কৃদন্ত পদ হয়। কৃদন্ত পদ মানে ক্রিয়া থেকে সৃষ্টি যে পদ, ওই কৃদন্ত পদের উপর ভিত্তি করে যে সমাস হয় সেটাকে বলা হয় উপপদ তৎপুরুষ। যেমনটা যদি আমি ক্লিয়ার করে বলি, যেমন লাস্টে যে যা থাকে, বেশ বাক্যের শেষে কি থাকবে, যে, বেশ বাক্য বা বিগ্রহ বাক্য শেষে যে বা যা থাকবে, ঠিক আছে। এক্সাম্পল দিলে পকেট মারে যে, পকেট মার, পঙ্কে জন্মে যা পঙ্কজ, এবং যদি বলা হয় জলে ঝরে ছা জলজল, এক কথায় প্রকাশের মতো, জলে চরে যা জলজ। তারপর যদি পকেট মারে যে, পকেট মার, ঠিক আছে। এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। তো দ্যাটস অল অ্যাবাউট আমাদের তৎপুরুষ সমাস সম্পর্কিত আলোচনা। তো একটু আপনারা নিজের মতো করে আরেকটু ভালো মতো দেখে নেবেন, তারপরে কোনো কনফিউশন থাকলে জানাবেন। আমি আরেকটু আপনাদেরকে বলবো রচনা সম্পর্কিত প্রিপারেশনটা কীভাবে নিতে পারেন এবং কীভাবে নেওয়া উচিত। একটা ইউনিক বিসিএস একটা বই বের হয়, আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম ইউনিক বিসিএস এর, ওখানে কিন্তু বিশদও অনেক বেশি আলোচনা। অনেকে 18+ আপনাদের এখানে সংযুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, রচনা 20 নাম্বার, বাংলা রচনা 20, ইংরেজি রচনা 20, টোটাল 40 মার্কস। রচনার প্রেক্ষাপট বলেন আর বিষয়বস্তু বলেন অনেক সময় সেম থাকে। আপনি বাংলা রচনা পড়বেন, ইংলিশ এসে পড়বেন, আমাদের টপিক কিন্তু সেম, জাস্ট ট্রান্সলেশন অনুবাদ, তো কমন পাবেন। 15টার মধ্যে দেখবেন যে 20টা যদি এদিকে 10টা এদিকে 10টা করেন, 5টা দেখবেন যে কমন, মানে এটা বাংলায়ও আছে ইংলিশ আছে হোয়াট এভার। তাহলে এই বাংলায় রচনা এবং ইংলিশ রচনায় ভালো নাম্বার তোলার জন্য কি করা উচিত? যেটা করা উচিত, এই ইউনিক বিসিএসটা অথবা অন্য বিষয় থেকে আপনি যেখান থেকে পড়েন পয়েন্ট আকারে নোট করে ফেলবেন, পয়েন্ট আকারে নোট। বইয়ে 20 পেজ আছে, আপনার লাগবে না। ইউনিক বিসিএস এর 50 নাম্বার অথবা 40 নাম্বারের যে রচনা আছে ওটার জন্য সেট করা হয়েছে, আপনার অতটুকু প্রয়োজন নেই। 20 নাম্বারের জন্য লেখার জন্য আপনি অত সময়ও পাবেন না পরীক্ষায়, 30 মিনিট সময় পাবেন অথবা 40 মিনিট সময় পাবেন। এখন আপনাকে ডিটারমাইন করতে হবে 40 মিনিট আপনি কয় পেজ লিখতে পারেন। আমি বাংলা রচনা মনে হয় আমি 14-15 পেজের উপর লিখেছি, ঠিক আছে। ইংরেজি রচনা 17-18 পেজ লিখেছি। তো ভলিউমও ম্যাটার, অনেকে বলে টু দ্য পয়েন্ট লিখেন, টু দ্য পয়েন্টও অবশ্যই ম্যাটার, ভলিউমও ম্যাটার। ভলিউম মিনস একটু বেশি করে লেখা, একটু বেশি ইনগ্রেডিয়েন্ট দেওয়া, একটু বেশি এখানে আপনার ইনফরমেশন দেওয়া, তাহলে পয়েন্ট আকারে নোটটা জরুরি। এখন নোট কি আপনি পুরো বিষয়টা নোট করবেন? নো, দ্যাটস নট নেসেসারি। যে কোনো ইম্পর্টেন্ট 10টা টপিক থেকে যেগুলো প্রতিবারে ঘুরে ফিরে আসে, আমি 10টা আপনাদেরকে দিব, গ্রুপে আপলোড করব। তবে আমি বলবো আপনাদের নিজস্ব প্ল্যান প্রিভিয়াস ইয়ার ফলো করে আপনারা নিজের মতো বানাতে পারেন। রচনা কমন আসবে সেই বিষয়টা মাথায় রাখা যাবে না, কমন নাও আসতে পারে। কমন না আসলে আমি কীভাবে লিখব সেই জিনিসটা বারবার চিন্তা করে আপনাকে ডিসাইড করতে হবে। তবে যদি 10টা রচনা আপনি রেডি করতে পারেন, ওইখানে ইনফরমেশন আপনি সেখানে ইউজ করতে পারবেন। পয়েন্ট আকারে নোট করবেন, সেখানে পয়েন্ট আকারে 20টা পয়েন্ট হতে পারে, 15 to 20 অথবা 10 to 20 পয়েন্ট হতে পারে পয়েন্ট, ঠিক আছে। এবং সেখানে রাখবে কি ডেটা কোটেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু গদবাদা লেখার পর লেখা তুম লিখে যাচ্ছেন, সেখানে নাম্বার আসবে না, 20 আপনাকে 10 দিবে। ডেটা দিলেন, কোটেশন দিলেন, মোটামুটি প্রাসঙ্গিক, একদম হাইলি রেলিভেন্সি মেনটেন করার কোনো সুযোগ আপনার নেই। মোটামুটি প্রাসঙ্গিকতা মেনটেন করে আপনি সেখানে ডেটা কোটেশন দিবেন। এই যে 10টা রচনা তৈরি করলেন, 10টা রচনা থেকে যত ডেটা কোটেশন আসবে, বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য যত ডেটা কোটেশন আপনি রেডি করেছেন, সেই ডেটা কোটেশনগুলো যদি এই রচনায় কোনোভাবে একটু হলেও অ্যাডাপ্টেবিলিটি দেখেন, একটা রেলিভেন্সি দেখেন, ওটা ইউজ করে দিবেন, ঠিক আছে। ডেটা কোটেশন এখানে বিডি এবং ইন্টারন্যাশনালে যা পড়বেন ওখানে ডেটা কোটেশনগুলো আপনি এখানে ইউজ করে দিবেন। তাহলে রচনা করার জন্য আপনি যেটাই করেন না কেন 4 পেজ থেকে 5 পেজের মধ্যে স্কেলিটন এটা আপনি নোট করবেন, ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড পরীক্ষায় নিজে দিবেন। শুধু রচনা পুরো 20 পৃষ্ঠা রচনা করার কোনো সুযোগ নেই। এখন এই রচনা যদি 10টা হয়, বইয়ে যেরকম আছে এরকম রচনা পড়লে হবে না, আমি আবারও বলছি, আপনাকে নিজের মতো নোট করতে হবে। এখন আপনার যদি প্রশ্ন হয় রচনাটা কি আমি একা 10টা করতে পারবো, নিজেরটা নিজে করলে ভালো। তবে আপনার সাথে আপনার যদি মনে হয় আমি যে এরকম করব, আমার কোনো বন্ধু সেরকম করতে পারে, আমি যেটা রিয়েল কথাটা বলছি আপনাদের, আপনারা 3টা-4টা করে ভাগ করে 2টা করে 5 জনের গ্রুপে স্টাডি করে 10টা 2টা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। নিজের মতো করে ডেটা কোটেশন 5 পেজের,
এটা কারো কাজ দিবেন, আমি আবারও বলছি, কারণ একজন এক এক আসপেক্টে করে। ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড দিবেন পরে, স্কেলিটনটা নেবেন 4-5 পেজের, ডেটা কোটেশন, পয়েন্ট থাকবে 15টা 20, প্রতিটা পয়েন্টে কি ডাটা দিবেন, কি কোটেশন দিবেন, মাইন্ড সেট আপ থাকবেন। পরীক্ষায় কমন না আসলে এগুলো একটা এখানে ইউজ করে দিবেন, তাহলে আপনার ভালো একটা মার্কস আসবে। টোটাল বাংলা এবং ইংরেজি রচনা মিলে 40 নাম্বার, 40 নাম্বার সিআরপিসি সমান, 40 নাম্বার সিপিসি সমান, 40 নাম্বার এভিডেন্স প্লাস অন্যান্য আইনের সমান। তাহলে আপনি 40 নাম্বার জন্য কষ্ট করবেন না কেন? ঠিক আছে, এই জায়গায় অনেক স্টুডেন্ট কিন্তু ধরা খেয়ে যায় যে আপনার বুঝতে পারে না আসলে। তো রচনাতে 40 নাম্বার, এগুলো আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিবেন। একটা সিআরপির জন্য সময় দিচ্ছেন না, এভিডেন্স এবং ফ্যামিলি কোডের অন্য আইনের জন্য সময় দিচ্ছেন না, দিচ্ছেন তো অবশ্যই। তাহলে এই যে ছেড়ে দেওয়ার সুযোগ নেই, রচনার জন্য কাজ করবেন, 10টা রচনা আপনার নিজের মতো রেডি করবেন, ডেটা কোটেশন মিলাবেন, এখানে পয়েন্টগুলো লিখবেন। ঠিক আছে, পরীক্ষায় অন্তত ভালো একটা আপনারা 40 মিনিট সময় পাবেন, 50 মিনিট সময় পাবেন, যত বেশি লেখা যায় এরকম একটা মাইন্ড সেট আপ রেখে প্রিপারেশন নেবেন। আমি গ্রুপে আপনাদেরকে সম্ভাব্য মোটামুটি আসে কমন উপযোগী 10টা আমি রচনা দিব, এগুলোর আলোকে প্রিপারেশন নিতে পারেন। এর বাইরেও আপনারাও সেলফ স্টাডি করে আরও অ্যাড করতে পারেন। ঠিক আছে, তবে আমি আবারও বলবো, এই সাহিত্য এবং অন্য কিছু না নোট করেন না করেন, সাহিত্য, লিটারেচার এবং রচনাগুলো নিজের মতো করে স্কেলিটন, জাস্ট স্কেলিটন, ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড না, একটা নোট রাখেন নিজের মতো, একদম একান্ত নিজের, আর কারো থেকে কপি না, ফটোকপি না, নিজের মতো। ঠিক আছে, নোট করেন, দ্যাট উইল বি ভেরি ভেরি হেল্পফুল। ঠিক আছে, রিটেনের আগে এবং আপনার নাম্বার বাড়ানোর ক্ষেত্রে এটা অবশ্যই ইফেক্টিভ হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আগামীকালে দেখা হচ্ছে, আর 2টা ক্লাস শেষ করে আমরা বাংলা শেষ করব। কারো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোনো কিছু প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।